আমরা শুরু করছিলাম হচ্ছে 21 সালে। তখন হচ্ছে আমি অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। অনেক সময় মুখস্থ করে পার পেয়ে যাওয়া যায়, জিপিএ 5 খুব ইজিলি মোটামুটি অ্যাচিভ করা যায়। কিন্তু অ্যাডমিশনে কিন্তু ভাই মুখস্থ বা এই ধরনের জিনিস থাকলেও খুব ইজিলি এটা করা সম্ভব হয় না। বেসিকের যদি ভালো আমরা জাজ করতে চাই তাহলে দেখতে হবে ভাই যে আসলে আমি যখন এসএসসি স্টুডেন্ট ছিলাম, এইচএসসি ফার্স্ট ইয়ার, এই 3 বছর আমি বেশ অনেক পড়াশোনাই করতাম। আমার প্রোগ্রামিং জার্নিটা কিন্তু চর্চা বানানোর সাথে সাথেই হয়েছে। আমি প্রবলেম সলভিং করতাম টুকটাক, হয়তো বেসিক প্রোগ্রামিং জানতাম, কিন্তু আমি কিন্তু ডেভেলপমেন্টের কিছুই জানতাম না। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি খেলাটা ঘুরাই দিছে আর কি। তো আমি সঞ্জিত ভাইকে অলরেডি দেখতে পাচ্ছি, তো আমরা আলোচনা শুরু করে ফেলবো। তো প্রাথমিকভাবে হচ্ছে যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করতে চাই যে চর্চাটা আসলে কেন আসলো আর কি। স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটিতে ঢুকে আমাদের অনেকেরই চিন্তা থাকে ডেফিনেটলি ভালো করে পড়াশোনা করব, হুইচ ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট আর কি। ভালো রেজাল্ট করবো, সেটা করব, জিনিসগুলো শিখবো। এই জিনিসটার চিন্তাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সবার থাকাটা খুবই স্বাভাবিক আর কি। সেখানে হচ্ছে সঞ্জিত বা তার আশেপাশে আরো কয়েকজনের এই চর্চার একটা আইডিয়াটা কিভাবে আসলো, এবং সেই সময়টাও কিন্তু বাংলাদেশে বেশ অনেকগুলা জনপ্রিয় এডটেক কোম্পানি অলরেডি আছে। এমন না যে চর্চায় বাংলাদেশে, আমি যতটুকু জানি, নাম্বার 1 এডুকেশন রিলেটেড, বা যারা হচ্ছে আমরা যাদেরকে হচ্ছে হাই স্কুল পর্যন্ত বলি বা অনেক ক্ষেত্রে K-12 বলে, এই জায়গাটাতে কিন্তু অলরেডি অনেকে কাজও করতেছে। সো এই দুইটা সিচুয়েশন, এক হচ্ছে আমি তো স্টুডেন্ট, আবার এইদের নিয়ে কাজ করার জন্য হচ্ছে ততদিনে কিন্তু বেশ কয়েকটা প্ল্যাটফর্ম কিন্তু খুবই জনপ্রিয় আছে আর কি। সেক্ষেত্রে চর্চাটা কেন আসলো আর কি। এবং তার আগে একটু ছোট করে পরিচয় দিয়ে দিও সঞ্জিত। ওয়েলকাম টু দিস সেশন। থ্যাংক ইউ ঝঙ্কার ভাই ফর ইন্ট্রোডিউসিং মি। আমি সঞ্জিত, আমি এখন রুয়েটে পড়াশোনা করছি 4th ইয়ারে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। আহ, ভাই, চর্চা আমরা শুরু করছিলাম হচ্ছে 21 সালে। তখন হচ্ছে আমি অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তো ভর্তি প্রস্তুতি যখন নিচ্ছিলাম তখন দেখলাম যে ভাই প্র্যাকটিস করাটা খুবই বোরিং। প্র্যাকটিস করাটা খুবই বোরিং, বাট অন দ্য আদার হ্যান্ড প্র্যাকটিস করাটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু হচ্ছে ভাই প্রবলেম সলভিং অ্যাবিলিটি বিল্ড হয় না। আর সামনেই ভর্তি পরীক্ষা ছিল, তো ভর্তি পরীক্ষায় আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তো ওখানে প্রবলেম সলভ করতে হবে এবং খুব ফাস্ট প্রবলেম সলভ করতে হবে। তো আমি সবসময় এই প্যারাডাই পড়তাম যে আমি একটা প্রবলেম সলভ করছি, তারপরে যখন রিভিশন দিতে আসছি, সেই রিভিশন দেওয়ার সময় প্রবলেমটা আবার আমাকে পেজ উল্টায় উল্টায় খুঁজে বের করতে হইতো। তো আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে একটা ওয়েবসাইট 21 সালে আমরা লঞ্চ করছিলাম, যেখানে আসলে বেসিকলি যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলো আমরা হচ্ছে একটা ডেটাবেসে আপলোড করে দিছিলাম। দেন ওখান থেকে হচ্ছে সাবজেক্ট চ্যাপ্টার সিলেক্ট করলে মক টেস্ট বানানো যেত, আর হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখা যেত, আর কোয়েশ্চেন গুলো সেভ করে রাখা যেত। তো আমার পরবর্তীতে যখন কোনো কোয়েশ্চেন কঠিন লাগতো, আমি হইতেছে সেভড অপশনে যাই, আমি কোয়েশ্চেন গুলো পেয়ে যেতাম। আহ, এই এই সার্ভিসটা ওই সময় অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছিল না। যেমন 10 মিনিট স্কুল তখন কোর্সেস এন্ড ভিডিওস দিত আর কি, যেগুলো খুবই ভালো ছিল। এবং আদার্স আরো বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মও ছিল, তারাও হচ্ছে খুব ভালো কোর্স কন্টেন্ট আপলোড করতো। তো লার্নিংটা আমরা খুব ইজিলি সলভ করতে পারছিলাম, প্লাস ইউটিউবেও হচ্ছে প্রচুর লার্নিং ম্যাটেরিয়ালস ছিল। কিন্তু ডিজিটালি বা অ্যাপে একটা প্র্যাকটিস করার কোনো প্রসেস ছিল না। তো এইটাই সলভ করতে যে আসলে চর্চা শুরু করা হয়েছিল ভাই। এরপরে 21 সাল থেকে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, তখন হচ্ছে নাফিসের সাথে পরিচয় হইলো। তো তারপরে হচ্ছে বেসিকলি আরো পুরা দমে স্টার্ট করা হইলো ভাই। তো স্টুডেন্টরা যদি হচ্ছে তাদের লার্নিং যে নিডটা সেটা তারা চর্চা অ্যাপ ইউজ করুক অথবা না করুক, যদিও প্রচুর সংখ্যক আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টরা ইউজ করতেছে, বাট কোর এবিলিটিটা তুমি কিভাবে ডেভেলপ করতে বলো আর কি। কারণ তোমার নিজস্ব একটা প্রবলেম সলিউশন করতে গিয়েই তুমি এই সলিউশনটা সবার সামনে নিয়ে আসছো, এবং এইটা আলহামদুলিল্লাহ ওয়েল রিসিভড হয়েছে আমাদের স্টুডেন্টদের মাঝে মাঝে। তারা হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছে আর কি। সো তাদের লার্নিং এবং তাদের এবিলিটিটাকে স্ট্রং করার জন্য চর্চার মেকানিজমগুলো যদি একটু এক্সপোজ করে দাও, যে এই এই জিনিসগুলো আসলে লাগবে, যে একটা সিক্রেটও বলতে পারো আর কি। না, না, মানে না। আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ছেলে পেলে ভালো করুক, রাইট? মানে তোমরা জি ভাই। করতেছো একটা অ্যাপ অ্যাপ দিয়ে করতেছো, যেটাই করুক, কোর অবজেক্টিভ হচ্ছে পোলাপাইন ভালো করুক, এটাই তো তোমার ভালো লাগার কাজ, রাইট? সো এরকম কিছু একটা মেকানিজম বা
টেকনিক বা ট্রিক্স যেটা তোমরা হচ্ছে মানে ফর দ্য বেটার ইউজ, নট খারাপ ইউজের জন্য আর কি, চিটিং করার ট্রিক না, বরং ভালো জানার বুঝার জন্য ট্রিক যেটা তোমরা ইউজ করো, বা ছেলেপেলে নিজেরাও চাইলে ইউজ করতে পারে, চাইলে চর্চা অ্যাপও ইউজ করতে পারে, ও নিজেও করতে পারে, এইরকম কিছু মেকানিজম একটু বলে দাও যাতে ওদের ভালো হয় আর কি। জি ভাই, তো আহ, আমি আসলে যেভাবে, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা এখনো আছি, স্কুল কলেজে যখন পড়াশোনা করতাম, আচ্ছা, যেভাবে আসলে আমি একটা কনসেপ্ট বা একটা থিওরি শিখতাম, সেটা হচ্ছে ভাই বই বা কোনো ভিডিও দেখার পরে সেটা কিন্তু আসলে যখন আমি প্র্যাকটিস করতে যাইতাম ওটা কিন্তু মনে থাকতো না ভাই। তো বেসিকলি একটা জিনিস শিখছি, এরপরে ওইটা আমি প্র্যাকটিস করব, প্রবলেম সলভ করব, তাহলে কিন্তু ইনটুইশনটা বিল্ড হইতো ভাই। তারপরে আমি যখন এই সিমিলার ক্যাটাগরির অন্যান্য প্রবলেমগুলো পাইতাম, তখন কিন্তু সলভ করা ইজিয়ার হইতো এবং তাড়াতাড়ি করা যেত। তো এটা চর্চা অ্যাপ দিয়ে কিভাবে করতে পারে সেটা যদি বলি, চর্চা অ্যাপে যেটা ইজিলি করা যায় সেটা হচ্ছে, চর্চা অ্যাপ হচ্ছে প্র্যাকটিসটাকে যেন হইতেছে বোরিং না লাগে, এইটা প্রথমে মেক শিওর করছি আমরা, যে আমাদের হচ্ছে দ্রুত প্র্যাকটিস যখন দেয় তখন একটা গেমিফাইড ইন্টারফেস আসে, ওইখানে হচ্ছে হ্যাপটিক্স আছে, তারপরে হইতেছে কিছু অ্যানিমেশন চলে, ইউজারকে ফিডব্যাক দেওয়া হয় যে তুমি ভালো করতেছো, এবং সে যদি কোনো কোয়েশ্চেন না পারে তাইলেও ফিডব্যাক দেওয়া হয় তুমি খারাপ করতেছো, সমস্যা খারাপ করতেছো না, তুমি এইটা এইভাবে করলে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। তো এইভাবে একটা সিস্টেমটা একটা এমন ভাবে সাজানো হচ্ছে যাতে এটা বোরিং না মনে হয়, মোনোটোনাস না মনে হয়, যাতে না মনে হয় যে ঘন্টার পর ঘন্টা ধরে একই জিনিস করতেছে। তো এইভাবে হচ্ছে আসলে চর্চা অ্যাপটা ডিজাইন করা। আর স্টুডেন্টরা যদি চর্চা অ্যাপ ইউজ করতে না চায় বা হইতেছে যদি অ্যাপের মাধ্যমে না করে এমনি খাতা কলমে করে, সেই ক্ষেত্রে তারা অবশ্যই ভাই, আমি যেটা সাজেস্ট করবো যে একটা ভিডিও বা একটা কনসেপ্ট দেখছে বা পড়ছে, পড়ার পরে ওইটার রেলেভেন্ট কি কি প্রবলেম আগে আসছে বা কি কি প্রবলেম হইতে পারে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলা। প্রবলেম সলভ করে ফেলার পরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ভাই আমি প্র্যাকটিস করলাম, সেটা হচ্ছে আমি একটা কনসেপ্ট বা থিওরি পড়ছি, এরপরে আমি যদি আমার ফ্রেন্ডদের সাথে এটা নিয়ে ডিসকাস করি, আমি যদি আমার ফ্রেন্ডদের কাউকে শেখাই, এটা কিন্তু ভাই একটা খুব ভালো একটা রিটেনশন ক্রিয়েট করে, আমার হচ্ছে ওই জিনিসটা মনে থাকে। আহ, এইটা একটা ভালো প্রসেস হইতে পারে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা অ্যাটলিস্ট আমি যেভাবে দেখি হচ্ছে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সাকসেস বলতে কি আর কি। সাকসেস বলতে হচ্ছে আমরা একটা ক্রাইটেরিয়াকে অনেক বেশি হাইলাইট করি, সেটা হচ্ছে রেজাল্ট। এটা দরকার আছে যে আমি জিপিএ 5 পাচ্ছি কিনা, এটা পাচ্ছি কিনা, এটা একটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যেটা হিডেন ক্রাইটেরিয়া, যেটা তখন বোঝা যায় না, যে আমি সাবটার বাদ দিলাম, এটা বাদ দিলাম, ওটা বাদ দিলাম, বা একটু টানাটানি করলাম করে আমি হয়তো জিপিএ 5 অনেকভাবেই অপটিমাইজ করে পাইতে পারো আর কি। পরে গিয়ে হচ্ছে এডমিশন টেস্টে গিয়ে আবার দেখা যায় যে এই ট্যাকটিক্সগুলো অনেক ক্ষেত্রেই গলার কাটা হয়ে দাঁড়ায় আর কি। কারণ সাকসেসের দুইটা ফরম্যাট আর কি, একটা ফরম্যাট হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে, আবার জিপিও ভালো থাকতে হবে, না তো ওখানে করতে পারবে না। সো এই দুইটার ভিতরে দেখা যায় যে ছেলেপেলেগুলো কিভাবে ব্যালেন্স করবে আর কি। ধরো আমি একজন, বা তুমি নিজেই ধরো এখন একজন স্টুডেন্ট গিয়ে ধরো ইন্টারমিডিয়েটে পড়তেছো বা এসএসসিতে পড়তেছো। সো এই দুইটার মধ্যে তুমি কিভাবে ব্যালেন্স করবা? ইদানিংকালে তো আরো অনেক ডিস্ট্রাকশন আছে, রাইট? ধরো হচ্ছে এই দেশের রাজনৈতিক বিষয় আছে, অন্যান্য জিনিসগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, অনেকগুলো বিষয় আছে আর কি। তো তুমি যদি একাডেমিক রেজাল্টও ভালো করতে চাও, আলটিমেটলি গিয়ে অ্যাডমিশন টেস্টেও ভালো করতে চাও, তাহলে তোমার পড়াশোনা এবং লাইফটা কিভাবে ব্যালেন্স করবা? ভাই আমার মনে হয় আহ, যখন এইচএসসি রেজাল্ট, এইচএসসিতে আসলে ভাই আহ, অনেক সময় মুখস্থ করে পড়েও পার পেয়ে যাওয়া যায় আর কি, জিপিএ 5 খুব ইজিলি মোটামুটি অ্যাচিভ করা যায়। কিন্তু অ্যাডমিশনে কিন্তু ভাই মুখস্থ বা এই ধরনের জিনিস থাকলেও খুব ইজিলি এটা করা সম্ভব হয় না, কারণ খুবই কম্পিটিটিভ পরীক্ষা, কোশ্চেন গুলো ইদানিং ওইভাবে সেট করা হচ্ছে। তো আমার মনে হয় যখন আমরা এই এইচএসসি তেই বা একটা পড়তেছি, শিখতেছি, তখনই যদি বেসিকে খুব খেয়াল রাখি, বেসিকটা যদি স্ট্রং থাকে, তাইলে কিন্তু অ্যাডমিশনের সময় খুব একটা প্যারা খাইতে হয় না ভাই। আর ডিস্ট্রাকশন বলতে ভাই, আমি খুব বেশি সোশ্যাল মিডিয়া চালাই না, শুধু চর্চার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি সোশ্যাল মিডিয়া চালাই। সোশ্যাল মিডিয়া আমার মনে হয় অ্যাটলিস্ট অ্যাডমিশনের সময় পুরাপুরি বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই যে বাংলাদেশে ভাই সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ফেসবুকে সবসময় কোনো না কোনো ট্রেন্ড চলতেছে, আর এই ট্রেন্ডের মধ্যে, ট্রেন্ডের লুপে গেলে এখান থেকে বেরিয়ে হয়ে আসা যা
যাওয়া যায় না আর কি। রিলসের একটা লুপে গেলে ভাই ওখানেই স্টুডেন্টদের 2 ঘন্টা 3 ঘন্টা শেষ, অনেক সময় পুরা রাতই চলে যায়, কারণ অ্যালগোরিদমটাই ওইভাবে ডিজাইন করা। তা আমার মনে হয় অ্যাডমিশনের সময় অ্যাটলিস্ট ভাই কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থাকা উচিত হবে না। আর এখন ভাই যতগুলা লার্নিং প্ল্যাটফর্ম অফার করতেছে যারা, তারা সবাই ভাই অ্যাপে ক্লাস নিতেছে, অ্যাপেই লাইভ হয় ওদের। তো ওখানে যদি পড়াশোনা করে ওখান থেকে চলে আসা যায় এবং হইতেছে এমনি খাতা কলমেও যদি হইতেছে পড়াশোনা করা যায়, আমার মনে হয় ওইটাই ভালো হবে। সোশ্যাল মিডিয়া অ্যাটলিস্ট অ্যাডমিশনের সময় থাকা উচিত না, বেসিকটা স্ট্রং থাকা উচিত ভাই সব সময়। আচ্ছা, বেসিকটা আসলে কি জিনিস? ধরো হচ্ছে আমরা সাবজেক্ট পড়তেছি, ধরো আমি ফিজিক্স পড়তেছি, ভেক্টর বা গতি এটা সেটা পড়তেছি, আলো আছে এটা সেটা আছে, অথবা আমি কেমিস্ট্রি পড়তেছি, জারণ বিজারণ এটা সেটা আরো কিছু পড়তেছি। সো বেসিক জিনিসটা কি, আমি কিভাবে এনশিওর করব যে আমার বেসিকটা ভালো আর কি? যে কোনো বা ম্যাথের ক্ষেত্রে বলতে পারো, অন্য কোনো বাংলা ইংলিশ কোনো সাবজেক্টে বলতে পারো যে একটা পার্সনের বা একটা স্টুডেন্টের বেসিক ভালো। তুমি যেহেতু শেখানোর কাজে ইম্পর্ট্যান্ট, বা তোমাদের হয়তো নিজস্ব কিছু অ্যাসেসমেন্টও থাকতে পারে অ্যাপের ভিতরে বা অন্যান্য সিস্টেমে। তো তুমি কিভাবে বুঝবা বা মনে করবা যে এই ছেলেটার বা এই মেয়েটার বেসিক ভালো, অথবা এই করলে তার বেসিক ভালো হইতে পারে আর কি? ভাই বেসিকের যদি ভালো আমরা জাজ করতে চাই, তাহলে দেখতে হবে ভাই যে আসলে ও যে প্রবলেমগুলো সলভ করছে আগে, ধরেন হচ্ছে গতিবিদ্যায় আমরা কিছু বইয়ে এক্সাম্পল কোশ্চেন সেট করে দেওয়াই থাকে, যে হইতেছে একটা গাড়ি, দুইটা গাড়ি যাইতেছে, একটা গাড়ির মাঝখানে ডিস্টেন্স 50 মিটার, প্রথমটা সমবেগে যাইতেছে, দ্বিতীয়টা ত্বরণে যাইতেছে, তাহলে কতক্ষণ পরে ক্যাচ করবে। এই ধরনের কিছু প্রবলেম কিন্তু এক্সাম্পলে দেওয়াই থাকে। যদি ওর বেসিকটা ভালো থাকে, ও যদি আসলে এই যে ইকুয়েশন গুলা এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশন গুলা যদি ও আসলে ইনটুয়েশন গুলো থাকে ওর, তাহলে কিন্তু ও হচ্ছে যে এক্সাম্পল প্রবলেম গুলো ওর আগে সলভ করা আছে, ওই প্রবলেম গুলো বাদেও যদি ওকে প্রবলেম দেওয়া হয়, ও কিন্তু ইজিলি সলভ করতে পারবে। বেসিকলি ফিজিক্স, অনেক ক্ষেত্রে কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে এটা কিন্তু ইজিলি বোঝা যায় যে ও হইতেছে একটা নতুন প্রবলেম যেটা ও আগে কখনো করে নাই, ওইটা কত সহজে সলভ করতে পারতেছে। যদি এটা মোটামুটি সহজেই সলভ করতে পারে, তার মানে ভাই ওর মোটামুটি বেসিক কিন্তু ভালো স্ট্রং আছে। এবং আস্তে আস্তে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো সলভ করার মাধ্যমে ওর বেসিক ভালো হবে। আমি জেনারেলি এভাবেই দেখি বেসিক স্ট্রং হওয়ার পয়েন্ট গুলো। আপনি কিভাবে দেখেন ভাই? বেসিকটাকে আমি যেমন ভাবে বোঝার চেষ্টা করি যে ধরো, ইন্টারেস্টিং। তুমি খেলাটা ঘুরাই দিছে আর কি। সো আমি হচ্ছে ধরো ফিজিক্স কেমিস্ট্রি জিনিসটাকে চিন্তা করতে একটু সময় লাগতেছে, কারণ আমি তো ওই জানলা থেকে অনেক আগে চলে আসছি। বাট এমনি তো যে বেসিকের সাথে হচ্ছে আমার সাথে মনে হয় যে একটা ইমাজিনেশন ফিলিংস একটা কানেকশন আছে। যেমন তুমি যে এক্সাম্পলটাই দিছো, এই পার্সনটা সে চিন্তা করতে পারতেছে যে আচ্ছা ওই যে একটা নৌকা যাচ্ছে বা স্রোতের ব্যাগ আছে, সে এটাকে ইমাজিন করে পারতেছে যে এটা এটা যাচ্ছে, স্লো যাচ্ছে না বেশি যাচ্ছে, এটাকে সে ফিল করতে পারে। এক্স্যাক্টলি ভাই। তাইলে কি হয়, যখন এটাকে সে নৌকাটাকে সে ঘুরেই দিল, তখনও কিন্তু স্রোতের সাথে সে ফিল করে পারতেছে আমি দ্রুত যাচ্ছি। জি ভাই। যখন সেটাকে ফিল করা শুরু করে, তখন সিচুয়েশন ঘুরুক বা পরীক্ষার সময় কোশ্চেন ঘুরাই দেয় না, অঙ্কটা রাইট। ঘুরাই দেয় না, একটা প্যারামিটার ঘুরাই দেয় না, তো এই পার্সনটার স্ট্রাগল করে না আর কি। সো এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে একটা ইমাজিনেশন, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে অনেক অনেক ইজি, আর ম্যাথের অনেক ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় আর কি। ধরো হচ্ছে মানে বিন্যাস সমাবেশ ধারা এই জিনিসগুলো ইমাজিন করার জন্য আলাদা কিছু একটা খালি ব্রেইন লাগে মানুষের। মানে একটা একটা জিনিস না, তুমি এটা জিনিসের ভিতরে ঢুকবা, ঢুকার জন্য তোমার তোমার যদি হাতের কাছে মোবাইল থাকে, এটা থাকে, তাহলে তুমি এটার ভিতরে ঢুকবা না। আর তুমি যখন এটার ভিতরে ঢুকবা, তখন তুমি দেখতে পাবা যে ইউ সি এলিমেন্টস এভরিওয়্যার। সেটা কেমিস্ট্রিতে হোক আর কি, যে আমরা হয়তো ওই যে ইলেকট্রন দেখতেছি না, অ্যাটমটা দেখতেছি না, কিন্তু হয়তো ব্যাটারি দেখতেছি, রাইট? বা আমরা হয়তো প্যারাসিটামল দেখতেছি, কিন্তু এর ভিতরের যে একটা রিয়াকশন আছে, সেটাকে আমরা ইমাজিন করে উঠতে পারি না। সো যতটুকু মানে পড়াশোনার সাথে কল্পনা শক্তি একটা কানেকশন করতে পারি, ফিলিংসটা নিতে পারি, এই পার্সনটা কিন্তু আসলে মজাও পাবে, তার বেসিকটা স্ট্রং হতে বাধ্য। কারণ বেসিকটা স্ট্রং হওয়া মানে কি, আমাকে যতভাবেই ঘুরাই দিবা, আই ক্যান থিঙ্ক। হ্যাঁ। আমি হয়তো সলভ করতে পারবো না, হয়তো র্যান্ডম একটা অঙ্ক আমাকে ঘুরাই দিয়ে দিলা, যে ক্যালকুলাস এরকম এরকম ছিল, তুমি একদম কঠিন করে দিলা, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ হয়তো অনেক দূর যাইতে পারি। অনেক ক্ষেত্রে আমি হয়তো রং পথেও চলে গেলাম, বাট জি। ডাজেন্ট ম্যাটার, আই ক্যান থিঙ্ক অ্যান্ড মেক সাম প্রগ্রেস। আর যার বেসিক ভালো নাই, স্যার কোশ্চেনটা ঘুরিয়ে দিলে সে আটকে যাবে, ও কমন তো পড়ে নাই,
কেন কমন মানে কারণ মুখস্থ থেকে আসে নাই আর কি। ভাই প্রবলেমটা আসলে বুঝতেই পারা যায় না, অনেকে যাদের বুঝতে বেসিক পারি। নাই, ওই যে ইমাজিনেশন পাওয়ারটাই নাই, যে কারণে হচ্ছে ভাই ওই যে প্রবলেমটা আসলে কি, যে ঘুরে গেলে আসলে জিনিসটা যে কিভাবে হবে এইটা যদি ইন্টুয়েট করা যায় তাহলে কিন্তু ভাই হাফ প্রবলেম সলভ হয়ে গেছে। ওইটা এক্স্যাক্টলি। ওইটা বেসিক যদি না থাকে ওইটাই আসলে ইন্টুয়েট করা যায় না আর কি ভাই। হ্যাঁ, কারণ মুখস্থ করলাম এই ফর্মুলা, মেস কেসে আমি বসাই দিলাম, এখানে যদি একটু চেঞ্জ করে দিল তাইলে আমি আর নাই। তো এটাই হচ্ছে বেসিক আর নন বেসিকের, মানে অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে হচ্ছে ভেরিয়েশন আর কি। আলহামদুলিল্লাহ তুমি রুয়েটের কম্পিউটার সায়েন্সে পড়ছো, তার মানে তোমার পড়াশোনার আহ, সময় যখন তুমি নিজে পড়াশোনা করছো কিছুটা সিরিয়াস ডেফিনেটলি ছিল, না থাকলে তো আর হাওয়ায় ভেসে এটা পাও নাই। যদিও হয়তো কোভিড টোভিড ছিল, সেটা একটা বিষয়, একটু হয়তো ফ্রি টাইম পাইছো, বাট তারপরেও যখন তুমি বসতা পড়াশোনা নিয়ে আর কি, ক্লাস থাকুক অথবা ক্লাস কম চলুক বা অনলাইনে চলুক, মানে তোমার দিনটাকে তুমি কিভাবে পরিচালনা করো যখন চর্চা এক্সিস্ট করতো না তোমার লাইফে, যে দেয়ার ইজ নো চর্চা, ইউ আর জাস্ট এ পিওর স্টুডেন্ট। মেবি কোভিড ছিল কিছুটা, মেবি ছিল না। সো হাউ ডু ইউ, মানে তোমার নিজের ক্লাস থাকুক বা না থাকুক, কিভাবে তোমার একটা দিন যাইতো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকা অবস্থায়, এবং সেটার ভিতরে কোন কোন এলিমেন্টস গুলো তোমাকে মনে হয় যে হেল্প ইউ টু বিকাম সঞ্জিত, অর টু বি পার্ট অফ চর্চা, মানে নট অ্যাজ এ লাইক এন স্টার্ট আপ পার্সপেক্টিভ বাট অ্যাজ এ নলেজ পার্সপেক্টিভ আর কি, রাইট? কারণ তুমি সারা জীবন বেসিকের দিকে খেয়াল করলে না, এটা সেটা খেয়াল করো না, তাইলে তো তোমার কাছে তো এরকম ভাবে আইডিয়া আসে নাই, রাইট? তুমি হান্ড্রেড এর পার্সেন্ট প্রবলেমে পড়ছো মিনস হচ্ছে ইউ হ্যাভ ডান সামথিং, যে মনে করলো আমি ঝামেলায় পড়ে গেছি ভাই। এটা কিন্তু একটা ভালো সুবিধার বিষয়, কারণ তুমি কিছু জিনিস করার চেষ্টা করছো, করতে গিয়ে তুমি ঝামেলায় পড়ছো আর কি। সো সামারি অফ দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ এ, মানে ধরো হচ্ছে এসএসসি স্টুডেন্ট অফ সঞ্জিত র্যান হিজ ডে, কিভাবে তার দিনটা চালাইছে, এবং সেটার কোন কোন ইনগ্রেডিয়েন্টস গুলো তাকে হয়তো চিন্তা করতে বা একটু রিজনেবল, বেটার বেসিক বা ভালো রিজনেবল একজন স্টুডেন্ট হইতে হেল্প করছে আর কি। আমি হচ্ছে ভাই পড়াশোনা খুব বেশি পড়াশোনা করছি এটা বলবো না, বাট এক সময় করছি। সেটা হচ্ছে ভাই আমি যখন এসএসসি স্টুডেন্ট ছিলাম, এইচএসসি ফার্স্ট ইয়ার, এই 3 বছর আমি বেশ অনেক পড়াশোনাই করতাম। আহ, আমার একটা অভ্যাস ছিল ভাই, আমি হইতেছে খুব হচ্ছে অলিম্পিয়াডস করতাম। আমি ফিজিক্স অলিম্পিয়াডটা বেশ পার্সু করতাম, আরো যে ম্যাথ অলিম্পিয়াড, তারপরে ইভেন হইতেছে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, এই অলিম্পিয়াড গুলা আমি পার্টিসিপেট করতাম। তো আমার মোটামুটি ক্লাস 8-এর পর থেকেই আমার হচ্ছে প্রবলেম সলভিং, এই স্পেশালি ফিজিক্স সাবজেক্টটা আমার খুবই ভালো লাগতো। তো প্রবলেম সলভিং এর এই ন্যাকটা ছোটবেলা থেকেই ছিল। আহ, আমি যদি বলেন ভাই আমি দিনটা কিভাবে ভাগ করতাম, আমি সকাল সকালে উঠে পড়তাম ভাই। সকাল দেখা যাইতেছে যে আমার 7টা 8টার দিকে স্কুল থাকতো, তো স্কুলে যাওয়ার আগে উঠতাম। দেন স্কুলে আবার হচ্ছে ভাই আহ, আহ, আপনার টিচাররা প্রায়ই হচ্ছে সামনে ডেকে ম্যাথ ট্যাথ সলভ করতে বলতো। তো ওইটারও কিছু প্রিপারেশন নিতে হইতো। সকালে কিছুক্ষণ প্রিপারেশন নিয়ে স্কুলে যাইতাম। স্কুলে 2টার সময়, 2টার পরে বাসায় আসার পরে আবার হইতেছে কিছু ভাইয়ারা আসতেন, তারপর বিকাল টাইমটা অবশ্যই খেলতে যেতাম। খেলাধুলা করে এসে যখন হইতেছে রাতে বসতাম মেইনলি পড়তে। আমাদের ওই সময় এই ইন্টারে যখন উঠছি ভাই, ইন্টারে আমি খুব বেশি আমার ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে আমি বেসিক্যালি ফোন পাইছি। ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার ফোন ডিভাইসই ছিল না, মানে মোবাইল ফোন ডিভাইস ছিল না। এমনি ল্যাপটপ কম্পিউটার্স ছিল। ল্যাপটপ কম্পিউটারে কিন্তু ভাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করা অতটা হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স দেয় না। আপনি কিন্তু খুব অনেক টাইম ধরে দেখতে পারবেন না কি নিউজ ফিড। তো ওইগুলাতে খুব একটা এনগেজ থাকতাম না। আমি হচ্ছে কিছু বই পড়তাম। বই বলতে ভাই এই যেমন হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স বা এই ধরনের কিছু বই আমি পড়তাম। তারপরে এইচআর কে, এই বইগুলা পড়তাম। অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিতাম। আর হচ্ছে স্কুলের পড়া, আমি যেহেতু অলিম্পিয়াড করতাম, স্কুলের পড়া ওইটা দিয়েই হয়ে যেত, এই সায়েন্সের সাবজেক্ট গুলা। আর যদি বলেন সায়েন্সের বাদে যেগুলো আছে, এই আপনার হচ্ছে ইংলিশ, বাংলা, এগুলো আসলে ভাই পরীক্ষার আগেই পড়তাম। তাছাড়া বাদ বাকিগুলা আমি প্রচুর প্রবলেম সলভ করতাম। এইটাই হইতেছে মেইন কি ভাই, আমি প্রচুর প্রবলেম সলভ করতাম। আর আপনার প্রবলেম সলভিং এর ন্যাকটা ছোটবেলা থেকে ছিল। আহ, আর একদমই ভাই সোশ্যাল মিডিয়াতে আমি তেমনই প্রেজেন্স ছিল না আমার। একদমই ছিল না বলতে গেলে। সো আমি যদি চাই নেক্সট ইন্টারমিডিয়েটের মোস্ট লাইকলি তুমি হয়তো ইমাজিন কি করছিলা, হয়তো কিছুটা ইমাজিন করতেও পারো,
আর বাস্তবতাটা কি হয়েছে আর কি তোমার ভার্সিটি লাইফটা আর কি। তো আমরা তোমার ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট বেশি হয়ে গেছে, একটু বেশি তারপরেও তো different ভাই। থাকে আর কি একটা এক্সপেকটেশন থাকে, এটা থাকে। আমরা এটা সম্পর্কে একটু ছোট করে বলো, তারপরে আমরা সাবিদ হাসানের কাছে চলে যাব তার প্রশ্নের জন্য আর কি। এক্সপেকটেশন ছিল ভাই ভার্সিটিতে ওঠার পরে প্যারা কমে যাবে অনেক, বাট সিচুয়েশন খুবই ডিফারেন্ট হয়েছে ভাই। ওঠার পরে ক্লাস, সিটি অ্যান্ড সবকিছু মিলায় ভাই একদমই হয় নাই জিনিসটা। আর আমি ভাবতাম যে ভাই ভার্সিটিতে ওঠার পরে মনে হয় আমাকে খালি সিএসসি কোর্সই হবে, খালি খালি সিএসসি করতে হবে, খালি কোড টোড লিখবো। প্রথম সেমিস্টার তো ভাই সিএসসির খালি সি প্রোগ্রামিং ছিল অল্প একটু, আর বাদ বাকি সব ফিজিক্স ম্যাথ এইগুলো এক্সপেক্ট করি নাই ভাই একদমই। হ্যাঁ ঠিক আছে, আমরা গ্যাপে গ্যাপে আর কিছু প্রশ্ন করব। তো আমাদের এখানে সাবিত আছে, সাবিতকে আমি হচ্ছে আনমিউট করার জন্য হচ্ছে করলাম, তুমি আনমিউট করে তুমি প্রশ্নটা করে ফেলতে পারো আর কি সাবিত। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়তেছি। আমি ক্লাস 9 থেকে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট মোটামুটি শেখা শুরু করছি জাভা দিয়ে। তো এখন মোটামুটি আমি ফুল স্ট্যাক ডেভেলপার। খুব একটা মানে উম, অভিজ্ঞতা নেই, আমি এখনো শিখতেছি, প্র্যাকটিস করতেছি। তো আমার ফিউচারের গোল হলো আমি আহ, বিদেশে ইউনিভার্সিটিতে পড়তে চাই। আর এই আইটি সেক্টরে আমার ফিউচার পার্সিউ করতে চাই। ক্লিয়ার রোড ম্যাপটা আমি বুঝতে পারতেছি না। অনেক ভিডিও দেখছি, কিভাবে আমি কি করব সেটা বুঝতে পারছি না। সঞ্জিত ভাই তুমি যদি তাকে কিছু বলো আর কি। ভাই আমার খুব বেশি আইডিয়া নাই, আমি যেহেতু আন্ডার গ্রেডে যাই নাই কোথাও। যদি আমার ফ্রেন্ডরা গেছে, আমার মনে হয় প্রিপারেশন যদি নেওয়া স্টার্ট করা যায়, বেশ কিছু অনলাইন টেস্ট আছে, সেই টেস্টগুলো দিয়ে হইতেছে ইজিলি যাওয়া যাবে অ্যাপ্লাই করে। এখানে মনে হয় কিছু হচ্ছে কি বলে স্কলারশিপ প্রপোজাল থাকে, পার্শিয়াল অথবা হচ্ছে ফুল স্কলারশিপ, ডিপেন্ডিং অন হচ্ছে সিভি ও রেজিউমে কেমন পারফরমেন্স হইতেছে এক্সাম গুলাতে, সেই অনুযায়ী মনে হয় পাওয়া যায়। ঝংকার ভাই মনে হয় আরো অনেক ভালো বলতে পারবে। আচ্ছা, জি আমার দিক থেকে যদি কিছু অ্যাড করি, সো প্রাথমিকভাবে হচ্ছে দুটো কাজ করো। এরকম বেশ কিছু প্লেলিস্ট আছে, বাট আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটটা ভালো করে পড়ার পাশাপাশি কিছু ভলেন্টিয়ার কো কারিকুলার বা লিডারশিপ কিছু একটা অ্যাক্টিভিটিস তুমি তৈরি করার চেষ্টা করো। এটা অনেক ক্ষেত্রে একটা ভালো ওয়েটেজ হিসেবে কাজ করে। হয়তো তুমি মানে পড়াশোনাটা ঠিক করে ইন্টারমিডিয়েট ফেল করলে কিন্তু অবস্থা খারাপ আর কিছু, এটা মাথায় রাখতে হবে। সো ভালোভাবে পড়াশোনা বুঝে বুঝে করার চেষ্টা করো, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক কিছু করার দরকার নেই, একটা ভালোভাবে করো। কোনো একটা ক্লাব যদি তোমার কলেজে থাকে সেটা করতে পারো, অথবা তোমার আশেপাশে এলাকাতে এটা করতে পারো। এটা তোমার অনেক ক্ষেত্রে এসওপি টাইপের একটা জিনিস লিখতে হয়, সেক্ষেত্রে হচ্ছে একটা বড় বিষয়। তারপরে তুমি কোন দেশে যেতে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে, এবং মিনিমাম তোমাকে কিন্তু 1-1.5 বছর একটা হাতে রাখতে হবে। 1-1.5 বছর ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ধরো ইউএসএ যেতে চাও, তাহলে তোমার এসএটি দেওয়া লাগতে পারে, সেটার জন্য কিছু প্রিপারেশন লাগবে, এরকম লাগতে পারে। অনেক ক্ষেত্রে লোকজন টোফেল আইএলস চায় না মনে হয় এই লেভেলটাতে, সেটা তুমি কান্ট্রি ওয়াইজ ভেরি করতে পারে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি রকম। এটার কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে যারা একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতেও যায়। ধরো হচ্ছে এই 1-1.5 বছর আগে চাঁদপুরের একটা ছেলে নাফিস বা এরকম কিছু একটা নাম, সে হচ্ছে এরকম হারভার্ড ক্র্যাক করছে। এটা ওয়ান্স ইন এ হোয়াইল আমরা এরকম একটা দুইটা কেস দেখি, তুমি ফেসবুকে সার্চ দিলেও দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো। চাঁদপুরেরই সম্ভবত ওই ছেলেটা, নাফিস মোস্ট প্রবাবলি নাম। এরকম প্রত্যেক বছর এরকম 2-4 জন করে। আর এটা তোমার জন্য একটু লেট হয়ে গেছে ইন্টারমিডিয়েট যদি ফার্স্ট ইয়ারে পড়ো। আরেকটা খুবই কমন প্যাটার্ন হচ্ছে যেটা হচ্ছে এই যে অলিম্পিয়াড করছে সানজেদেরকে, অলিম্পিয়াড ওয়ালারা খুব ইজিলি দেখা যায় যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে চলে যায়, আন্ডার গ্রেডে চলে যায়। এরকম প্রত্যেক বছরই আমি এরকম 2-4 জন 5 জনকে দেখি, তারা হচ্ছে হয় তার ম্যাথ অলিম্পিয়াডে অথবা ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বা এরকম ফিজিক্স বায়োলজি অলিম্পিয়াড যখন করে, এইটার যেই মেডেল যদি পেয়ে যায়, এটা ইটসেলফ শোজ দ্যাট দিজ আর এক্সট্রা অর্ডিনারি পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর কি, নট অনলি ইন বাংলাদেশ আর কি, অবশ্যই বাংলাদেশে, বাংলাদেশের বাইরে। তো এটা আমি প্রচুর ছেলেপেলে দেখছি প্রত্যেকবারই যারা এই অলিম্পিয়াড থেকে ভালো করে। তো অলিম্পিয়াডের প্রিপারেশনটা একটু যে 8-9 থেকে বা একটু আগে থেকে শুরু করলে করা যায়। 2-1 জন এক্সট্রা অর্ডিনারি, এই তুমি ফার্স্ট ইয়ারে আছো তোমার জন্য একটু লেট। মানে আমার কমন সেন্সে মানে লেট, মানে আমি ডিসকারেজ করতেছি না, তুমি নিজেও এক্সপ্লোর করে দেখতে পারো, অলিম্পিয়াডের একটা রাউট হইতে পারে। আর আরেকটা লাস্টে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে আহ, মানে 1.5 বছর একটা
ধৈর্য সহকারে মাথা রাখতে হবে। তোমার ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় ভর্তি হবে, এটা সেটা করবে, ওটা সেটা করবে, এর ভিতরে ধৈর্য সহকারে অ্যাপ্লাই করতে হবে। তোমার টার্গেট কান্ট্রি একটা বা দুইটা হইতে পারে, সেগুলো হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, তোমার টার্গেট ইউনিভার্সিটি এটা দুইটা হইতে পারে, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। না হলে তুমি ব্যাকআপ প্ল্যান রাখবা। হয়তো অনেকের দেখছি ধরো হচ্ছে ইএসএ যাইতে চাইছে, কিন্তু অ্যাডমিশন পায় না, একটা জায়গায় অ্যাডমিশন পাইছে, ভিসায় রিজেক্টেড হয়েছে। এটা কিন্তু হয়। হওয়ার পরে তারপরে সে টেনে টুনে, এই যে মনে হয় 2 মাস আগে আমার পরিচিত একজন কোরিয়াতে, সাউথ কোরিয়াতে আলটিমেটলি গেছে আর কি। সো ইউর এবিলিটি, ইউর প্রিপারেশন অ্যান্ড দেন ইউর লাক ইজ ইম্পর্টেন্ট আর কি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ভাই একটু আগে বললো ভাই নাকি প্রচুর প্রবলেম সলভিং করছে, বাট আমার প্রশ্নটা হলো যে প্রবলেম সলভিং এ এই কনসিস্টেন্সিটা কিভাবে বজায় রাখতেন, আর যদি কখনো কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায় তো সেটা কিভাবে রিকভার করতো? আমার তো দেখা যাচ্ছে যে যদি যখন প্রবলেম সলভিং করতে যাচ্ছি তখন এমন ভাবে ইয়া হয়ে যায় যে 4-5 দিন বা 7-8 দিন করলাম, টানা করলাম বা 15 দিন করলাম, তারপরে হঠাৎ করে একটা প্রবলেম চলে আসলো বা কোনো কারণে হঠাৎ করে কনসিস্টেন্সি যেটা ছিল ওটা ব্রেক হয়ে গেছে, তারপরে আর কোনোভাবেই সেটাতে আগাইতে পারতেছি না। বা এই এই জিনিসটা কিভাবে মেনটেন করতে, এটা যদি একটু বলতেন ভাই। আচ্ছা, আমি যখন প্রবলেম সলভ করতাম, আমি প্রবলেম সলভ করতে করার কথা বলতে বুঝাইছি আমি হচ্ছে অলিম্পিয়াডের গুলা চিন্তা করে প্রবলেম সলভ করতাম। তো বেসিকলি একটা গোল তো থাকতে হবে। এই গোলটা, যেমন আমার সামনে সাপোজ হচ্ছে আমার ম্যাথ অলিম্পিয়াড, তাহলে ম্যাথ অলিম্পিয়াড আমার 3 মাস বাকি আছে, তাহলে 3 মাসে আমার হচ্ছে এই সিলেবাসটা ক্র্যাক করতে হবে। তো এই গোলের জন্য আমাকে তাহলে এই সিলেবাসে পড়লে হচ্ছে প্রথম চ্যাপ্টারের যেটা আছে সাপোজ ম্যাট্রিক্সের আমার এতগুলো প্রবলেম সলভ করতে হবে, আগে প্রিভিয়াসলি কি কি কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতে হবে। তো এইভাবেই একটা গোল রেখে আগানোটাই বেস্ট ডিসিশন হবে। আর যদি আমি হইতেছে যে কোড ফোর্সেস বা এগুলার কথা বলি, তাহলে কন্টেস্ট মাথায় রেখে করা যেতে পারে, কন্টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া যেতে পারে। আর হচ্ছে আরো হচ্ছে যেমন ফাইট্রন রিসেন্টলি মনে হয় হচ্ছে ইয়েতে বুয়েটে হচ্ছে একটা প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করলো। এইরকম কিছু গোলস, কিছু হইতেছে কন্টেস্ট, এগুলা যেগুলো হবে এইটার কথা চিন্তা করে প্রিপারেশন যখন নেওয়া হবে, ওই প্রিপারেশনের সময় কিন্তু আসলে জিনিসটা অনেকটা হয়ে যাবে। কিন্তু গোল ছাড়া যখন আমরা প্রবলেম সলভিং করতে থাকবো তখন কিন্তু আসলে মানে বেশি দূর আগানো যায় না। বা এরকম গোল, পার্সোনাল গোলও থাকতে পারে যে আমি হইতেছে একটা র্যাঙ্ক অ্যাচিভ করব, সেই র্যাঙ্কের জন্য আমি প্রবলেম সলভ করতে পারি, কিন্তু একটা গোল থাকতে হবে। অ্যান্ড অলসো সুবিধা হয় যদি তোমার একটা গ্রুপ অফ পিপল থাকে আর কি, একটা Exactly. গ্যাং থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে, সিমিলার মাইন্ডেড, যারা এরকম প্রবলেম সলভিং করতেছে। তাদের সাথে অনেক ক্ষেত্রে মানে টিম কন্টেস্ট হইতে পারে, সলো হইতে পারে। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল কন্টেস্টে করতেছি, অনলাইনে করতেছি, কিন্তু দুজন করতেছি, আলোচনা করতেছি, কন্টেস্টের পরে ডিসকাস করতেছি, এই গ্রুপটা থাকলে হচ্ছে, কারণ ডিস্ট্রাকশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর ফোকাস, মানে 100 টাইমস মোর পাওয়ারফুল আর কি ডিস্ট্রাকশন। এবং তোমার নিজের শত্রু নিজে আর কি। তো আমরা হচ্ছে ফায়াজের কোশ্চেনটা পেয়ে গেছি, এখানে লিখে দিয়ে দিছে। সো ফায়াজের কোশ্চেনটাকে হালকা একটু মডিফাই করে দেয়, সে হচ্ছে একাডেমিক্স ভার্সেস তোমার স্টার্ট আপ, মানে চর্চা আর কি। পাস তো করা লাগবে, রাইট? ফেল করলে তো হবে না আর কি তোমার ক্ষেত্রে। সো পাস করতে হবে। তো কিভাবে তোমার ফুল প্লেজেড সিরিয়াস বিজনেস, আবার তোমাদের অ্যাপ হারাই গেছে, মানে খুব ট্র্যাজেডি, ড্রামা, অনেক কিছু, রাইট? এর ভিতরে হয়তো দেখা গেছে পরীক্ষা, পড়াশোনা, টিম, লোকজন, কে অসুস্থতা না, লোকজন রিভিউ দেয়, ফিডব্যাক দেয়, রিলিজ সাইকেল থাকে, ফাইন্যান্সিয়াল, দ্যার আর সো মেনি হান্ড্রেডস অফ ডিফারেন্ট থিংস আর কি। আবার তোমার কিন্তু পড়াশোনা করতে হবে, পাশ ঠেকাইতে হবে আর কি। সো হাউ ডু ব্যালেন্স দিস টু, এবং দুইটা কিভাবে তুমি একসাথে চালাইছো আর কি, এটা সম্পর্কে ফায়াজ এর কাছাকাছি একটা প্রশ্ন করছে, আমি হালকা একটু 5% মডিফাই করছি। এটা হচ্ছে আমার জীবনের কারেন্টলি সব থেকে ডিফিকাল্ট থিং টু ডু, ম্যানেজিং একাডেমিক্স প্লাস স্টার্ট আপ। খুবই কঠিন হয় আসলে করা এটা। কারণ আপনি যেটা বললেন ভাই, ফাইন্যান্সিয়াল, টিম, তারপরে ট্র্যাজেডি, সবগুলা মিলায় মানে আসলে খুবই খারাপ সময় যায়। কারণ আমি এখনো অফিসে আছি, আমাদের আসলে আমরা আমরা যেভাবে কাজ করি, আমরা হচ্ছে স্প্রিন্ট সাইকেলে কাজ করি। আমরা দেখা যাইতেছে কিছু প্রোডাক্ট আইডিয়া আসছে, কিছু ফিডব্যাকস আসছে, যেগুলা ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা একটা স্কার্ম মেথডে 7 দিনের হইতেছে ডেডলাইনে আমরা হইতেছে পুরা টিম বসে যাই, দেন হচ্ছে নন স্টপ কাজ হয়। আর আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড নাফিসের রোল 5, আমার রোল 6। তো ফার্স্ট ইয়ারে আমরা হচ্ছে মোটামুটি স্টুডেন্ট ছিলাম ভাই। চর্চা যখন মোটামুটি টেক অফ করা স্টার্ট করবে, মোটামুটি স্টুডেন্ট ছিলাম, পাস টাস করতাম। কিন্তু এখন হইতেছে দুইটা ম্যানেজ করা একটু কঠিন হয়। তারপর আমরা এখন যেভাবে করি, পরীক্ষার আগে আসলে ক্লাস পড়াশোনা করতে হয়, আর সিটি গুলা মিস করা যায় না, সিটি গুলা দেই আর পরীক্ষার আগে পড়াশোনা, তাইলে হইতেছে মোটামুটি পাস করা যায় ভাই।
আচ্ছা, এখানে আমি একটু ডিসক্লেমার অ্যাড করে দেই। ভাই এইটা জাস্টিফাইড যদি তুমি অন্য কোনো একটা জিনিস খুব সিরিয়াসলি করো আর কি। অনেক পোলাপাইন আছে ভাই, কোনো কিছু সিরিয়াসলি করবে না, আবার টেনে টেনে পাশ করবে, এইটা করা যাবে না। একদম তুমি না। অন্য কিছু করো। ও যেমন স্টার্ট আপ করতেছে, তুমি স্টার্ট আপ না করো, তোমার অন্য কোনো প্যাশন থাকতে পারে, যে ঠিক আছে আমি হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ প্যাশনেট, এটাতে আমি ডেইলি 8-10 ঘন্টা সময় দিচ্ছি, এই কারণে আমার রেজাল্টটা টেনে টুনে পাস হয়েছে। দ্যাটস টোটালি মানে অসাম, মানে ফ্যান্টাস্টিক একটা জিনিস। অথবা আমি ওই রকম ক্রিয়েটিভ, অথবা আমি একটা কিছু করতেছি, কিন্তু ওই চক্করে পড়বা না যে কোনো কিছু করতেছি না আবার রেজাল্টও খারাপ করতেছি, এইটা করা যাবে না। সো একদম না। এটা একটু আমি ডিসক্লেমার দিয়ে দিলাম। কাজ কিন্তু নেক্সট, করতেছি বাই দা ওয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে পাঁচ টাকাইতে হবে। জি ভাই, পাঁচ রেজাল্ট টাকা। একটু কম ভালো হইতে পারে, সেটা বড় ফ্যাক্টর না। কারণ ইন প্যারালাল তুমি যে এক্সপেরিয়েন্সটা গেইন করতেছো, এটারও কিন্তু একটা হিউজ ভ্যালু আছে, রাইট? তুমি যেই মানে সফটওয়্যারটা বানাচ্ছো, সিস্টেম ডিজাইন করতেছো, তোমাদের লাখ লাখ স্টুডেন্ট সাইমultaneously কাজ করতে ইউজ করতেছে অ্যাপটা, তার মানে একটা স্কেলেবল সলিউশন, রিলায়েবল সলিউশন। মানে এই জিনিসগুলো করার জন্য কিন্তু তোমার পড়াশোনা কিন্তু অনেক করতে হচ্ছে, এমন না যে তুমি শিখতেছো না। তুমি কিন্তু শিখতেছো, অ্যাপ্লাই করতেছো, ফেস করতেছো, তো তোমার লার্নিং অ্যাজ এ হোল কিন্তু কম হচ্ছে না। মানে তুমি যে স্টার্ট আপ করতেছো অ্যাজ এ হোল হিসাবে, হয়তো একাডেমিক ওই সাবজেক্টের ওই টপিকটা তুমি ওইভাবে শিখো নাই, অন্যভাবে হয়তো ওর অন্য কোনো একটা টপিক বা এই টপিকটা শিখতেছো, বাট ইউ আর স্টিল সিগনিফিক্যান্ট একটা লার্নিং এর মধ্যে না থাকলে তুমি আসলে এই স্টার্ট আপটা, এই বিজনেসটার চালানো তো দূরেই থাকে, স্টাডি করতে পারতা না আর কি, রাইট? সো লার্নিং ইজ দেয়ার, মানে ও যে শিখতেছে না এমন না, শিখতেছে, না শিখলে আসলে সে টিকবেই না আর কি। আসসালামু আলাইকুম। সো অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামিং এর হাতেখড়িটা হচ্ছে ক্লাস 8 থেকে হয়েছে। আমি কারেন্টলি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। মেইনলি আপনার ভিডিওগুলো দেখেই শুরুটা, আপনার ব্রাউজার একটা রিলেটেড একটা আপনি PyQt5 যে একটা ব্রাউজার বানিয়েছিলেন, সেই ভিডিওটা থেকেই আমার ইন্টারেস্টটা জাগে। তো আমি কারেন্টলি মেইনলি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিশাই প্রোগ্রামিংটা আর কি ইউজ করতেছি। মেইনলি ফ্রন্ট এন্ডের প্রতি আমার আগ্রহটা বেশি, প্লাস হলো আমি লোকাল হোস্ট এবং নেটওয়ার্কিং রিলেটেড অনেকগুলো প্রজেক্ট ইউজ করছি। নেটওয়ার্কিং বিষয়টা আমাকে অনেক ফ্যাসিনেট করে। তো নেটওয়ার্কিং বিষয়ে যেই প্রজেক্ট গুলো আছে মেইনলি ফ্রন্ট এন্ডের কাজটাই বেশি দেখা মনে হচ্ছে আমার। কিন্তু প্রবলেমটা হলো কারেন্টলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো চলতেছে, সেগুলো জানি সেগুলো ভয় পাওয়ার কিছুই নেই, সেগুলো অ্যাজ এ টুল ইউজ করতে হবে, অ্যাজ এ রিপ্লেসমেন্ট না। তো কারেন্টলি এগুলোকে যদি আমরা টুল হিসেবে ইউজ করতেও চাই, বাংলাদেশে সেই সোর্সেস গুলো আমাদের নাই যে কিভাবে টুল হিসেবে ইউজ করবো, বা সেই লার্নিং পাথটা নাই। তো কাইন্ড অফ এটা আর কি একটু ফ্রাস্ট্রেটিং যে আছে। আমি জানি সেগুলো আমাকে রিপ্লেস করতে পারবে না, আই ক্যান ইউজ দেম এজ এ টুল। যেমন ম্যাথ করার সময় আমরা ক্যালকুলেটরকে এজ এ টুল ইউজ করতেছি, বাট মানে হচ্ছে আমাদের ওয়েটা কি সেই টুল গুলাকে ইউটিলাইজ করা, নিজেদেরকে কিভাবে আমরা টুল গুলো ইউজ করবো সেটা জানা। তুমি যদি কোনো দুইটা টুলসের কথা বলে দাও নেটওয়ার্কিং রিলেটেড, যদি আমি নেটওয়ার্কিং এক্সপার্ট না, তুমি স্পেসিফিক যে আমি একটা ধরো হচ্ছে ল্যান সেট আপ, বা হচ্ছে একটা ধরো সার্ভার সেট আপ, বা একটা ধরো হচ্ছে আমি একটা ইয়ে করতে চাইছি, ধরো এলএলএম এর কিছু করার চেষ্টা করতেছি, বা হয়তো ক্রিপ্টো মাইনিং করার জন্য হচ্ছে একটা সেট আপ করতে হচ্ছে, মানে কি ধরনের, কোন স্কেলের, কি ধরনের সেট আপের কথা বলতেছো আর কি, বা টুলসের আহ কথা বলতেছো? আর নট নট মানে হচ্ছে এক্সক্লুসিভলি হচ্ছে কোনো নির্দিষ্ট টুলের কথা বলতেছি না, অ্যাজ এ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে আমরা যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের টুল হিসেবে ইউজ করবো, সেই বিষয়টা আর কি। যেমন কারেন্টলি যে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে নাকি না কোনো স্পেসিফিক ক্ষেত্রে? স্পেসিফিক ক্ষেত্রে না, মানে জেনারেল পারপাসের ক্ষেত্রে। কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক মতো ধরে উঠতে পারি নাই কোনো কারণে, তাও আমি আমার মতো করে একটু জেনারেল হয়ে বলার চেষ্টা করি। তারপরে হচ্ছে তুমি একটু কারেক্ট করে দিও যদি আমি কোশ্চেনের অ্যান্সারটা ঠিক মতো করে না দিয়ে থাকি আর কি। তারপরে আমরা সঞ্জিত, সঞ্জিত ভাই এখানে কিছু অ্যাড করতে চাও কি না আর কি? না না ভাই, আপনি বলুন না প্লিজ। প্রাথমিকভাবে হচ্ছে তুমি যেই ফিল্ডেই কাজ করতে যাও না কেন আর কি, কোর একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে তুমি এবং তোমার ইমাজিনেশন আর কি। সেটা লার্নিং এর ক্ষেত্রে হোক, চ্যাট জিপিটি থাকুক না থাকুক, এআই থাকুক না থাকুক, বা এরকম আরো অনেক কিছু থাকুক না থাকুক, কোর একটা পার্ট হচ্ছে তোমার ইমাজিনেশন। সেটা তুমি হার্ডকোর সাবজেক্ট পড়তে চাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে চাও, একটা সফটওয়্যার বানাইতে চাও, বা একটা অ্যাপ বানাইতে চাও, তোমাকে কিন্তু একটা ইমাজিন করতে হয়। যেমন ওরা যেমন চর্চা বানাচ্ছে আর কি, যদি ওদের সাথে আমি কোনো আজকে ফার্স্ট কথা, তারপর ওরা একটা ইমাজিন করছে যে ওকে, আমাদের মনে হয় 1 লাখ ছেলে পেলে ইউজ করবে, তার মানে আমাদের সেই জন্য আমাদের সার্ভার আমরা কোত্থেকে নিব, ডিজিটাল ওশান থেকে নিব, এডাব্লিউএস থেকে নিব, গুগল ক্লাউড থেকে নিয়ে সেখানে কি করব, সেখানে আমরা কয়টা হয়তো মেশিন নিব, সেটাকে আমাদেরকে ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারে যাব, এটা কি জিনিস। সো এ লট অফ থিংস ইজ ইমাজিনেশন, দেন ইট কানেকশন। আচ্ছা ঠিক আছে, এখানে আমি কি কুবারনেটিস বা কিছু টুলস এটা ইউজ করবো কি করব না। সো
তোমার ইমাজিনেশন এক্সপেকটেশনস, তারপরে হচ্ছে তুমি ওখানে টুলস গুলাকে আস্তে আস্তে ম্যাচ করানোর চেষ্টা করো যে আচ্ছা এটা কি আমরা ডকার দিয়ে বা কোনো একটা এটা দিয়ে করবো নাকি ওটা দিয়ে করবো ওটা দিয়ে করবো কিনা। তারপরে আলটিমেটলি ওই ইনফরমেশনগুলো গেইন করার জন্য তার এক্সপ্লোর করতে হয়। কোথায় এক্সপ্লোর করে? মেবি উই ক্যান গো টু চ্যাট জিপিটি। বাট তোমার ইমাজিনেশন যদি ফাস্ট থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে চ্যাট জিপিটি বা এআই তোমাকে যা চাচ্ছ সেটাকে দিচ্ছে নাকি দিচ্ছে না, তাকে তুমি জাজ করতে পারবা। এটা যদি অপোজিট হয়ে যায়, তুমি যদি হচ্ছে ফার্স্টেই চলে যাও ইমাজিনেশন বাদ দিয়ে যে আমি এরকম একটা সিস্টেম বানাইতে হবে যেটা এই পরিমাণ লোড আসবে, তুমি আমাকে সিস্টেমটা আর্কিটেক্ট করে দাও, তো মোস্ট অফ দ্য কেসে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করে সুবিধা করে উঠতে পারবা না। সো তোমার কিছু ইন্ডিকেশন থাকতে হবে যে এই যে এআই টুলসটাকে আমি ইউটিলাইজ করতেছি এইটাকে অ্যাসেস করা, ইভ্যালুয়েট করার জন্য আমার এদের ছোট ছোট কিছু কাজ, ছোট ছোট কিছু প্রজেক্ট অথবা টুলস ধরে ধরে ওই যে ডোমেইন ধরে 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 কিছু নলেজ আমার লাগবে। তখন গিয়ে আই উড বি দ্য ড্রাইভার অফ এআই, নট লাইক দ্য সার্ভেন্ট অফ এআই আর কি। সো আর অপোজিট ডিরেকশনসটা কি হচ্ছে, সেটা হচ্ছে ওকে আমার একটা কোড লিখতে হবে, আমি গিয়ে বলে দিলাম যে ও আমাকে এরকম একটা ওয়েবসাইট তুমি বানাই দাও, অ্যান্ড ইট সার্ভ সাম পারপাস, কারণ এটা এন্ট্রি লেভেলে ভালো কাজ করবে। যে আমি যদি হচ্ছে লাভেবলের কাছে চলে যাই অথবা এখন আর অনেকগুলো চলে আসছে, সেটাতে চলে যাই, সেই জায়গাটা যদি আমি যখন চলে যাই সে আমাকে সুন্দর একটা ওয়েবসাইট দিয়ে দিবে। এখন এটা কি আমার ভালো হইলো? টার্গেট অডিয়েন্সের সাথে যাবে? আমি যাদের কাছে নিব তাদের কি যাচ্ছে? ধরো হচ্ছে চর্চা যদি হচ্ছে অনেক বেশি পিঙ্ক কালার ইউজ করে, ফিমেল অডিয়েন্সকে অনেক অ্যাট্রাক্ট করবে, কিন্তু হয়তো মেল ছেলেপেলেদের কাছে একটু ব্যাখ্যা লাগতেই পারে। সো এই জাজমেন্টটা কিন্তু চর্চার লোকদেরকে করতে হবে। সো টুলস ইউজ করব আমরা, কিন্তু নিজস্ব ইমাজিনেশন অ্যান্ড এটাকে অ্যাসেস করার এবিলিটিটা আমরা প্যারালালি গেইন করব। আবার যদি কোনো একটা নতুন জিনিস চলে আসে এইটাকে আমরা অ্যাজ ইট ইজ নিব না, না নিয়ে আবার কোশ্চেন করবো হোয়াই ইউ ইউজড ইট। তারপরে কোনো কারণে মনে হচ্ছে যে না আমার স্যাটিসফ্যাকশন আসতেছে না, সে যে জাস্টিফিকেশনটা দিচ্ছে, তখন আই উইল গো ইদার গুগল অথবা অন্য কোনো একটা এআই এর কাছে যাবো, কোনো একটা জায়গায় যাব, সো দ্যাট আই এম দ্য ডিসিশন মেকার, আই এম দ্য ড্রাইভার অ্যান্ড আই এম প্রজেক্টিং সামথিং। সেটাকে আমি এই এআই টুলসগুলোর হেল্প নিয়ে আমার প্রোডাক্টিভিটি ইফিসিয়েন্সি নিয়ে আসবো। কারণ তুমি যদি কোনো একটা ধরো তোমার একটা রিয়েল টাইম একটা অ্যাপ্লিকেশন বানানো দরকার, চ্যাটিং হবে, এটা সেটা হবে, এক্স্যাক্টলি তুমি হয়তো টুলসটা জানো না যে এটাতে মানে ধরো ডাটা এক্সচেঞ্জ করার সিস্টেমটা কি হবে, প্রোটোকলটা কি হবে, সিকিউরিটি লেয়ারটা কি হবে, সে তোমাকে ইনিশিয়াল আইডিয়াটা দেবে, খুবই চমৎকার। কিন্তু এই প্রত্যেকটা পার্টস ধরে 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 বুঝে নেয়া, অ্যাটলিস্ট 100% না হলে 80% বুঝে নিয়ে নিজেকে ওই লেভেলে এডুকেটেড করে তুমি যখন আবার ফার্দার তাকে ঘাটানো শুরু করবা, দেন ইউ হ্যাভ দ্য রাইট টু বি সাকসেসফুল আর কি। তো ডাজ ইট অ্যান্সার ইউর কোয়েশ্চেন লিখন? ইট অ্যাকচুয়ালি অ্যান্সার্স, প্রবাবলি 95% ইট অ্যান্সার্স, বাট মানে হচ্ছে আমার কোয়েশ্চেনটা মেইনলি ছিল যে আপনি যেটা বলেন এক্স্যাক্টলি সেই জিনিসটাই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প আমরা নিব, বাট উই হ্যাভ টু বি দ্য ড্রাইভার, নট দ্য প্যাসেঞ্জার। ঠিক সেই জিনিসটাই যে হচ্ছে আমি হচ্ছে লাইনটা কোথায় ড্র করবো, যে কিভাবে ড্র করবো যে আমি কখন ড্রাইভার হচ্ছি এবং আমি কখন প্যাসেঞ্জার হচ্ছি। আমরা হচ্ছে এই লার্নিং এর রোড ম্যাপটা পাবো কোথা থেকে, সোর্সটা? ইটস ইটস ইউর স্যাটিসফ্যাকশন। যখন তোমার কাছে মনে হবে ইউ ক্যান ইজিলি নো আর কি, যে তোমার স্যাটিসফ্যাকশনটা কখন আসবে কখন আসে না। ধরো তোমার একটা ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট তুমি উপরে নাম চেঞ্জ করে দিয়ে দিলা, ডাজ ইট গিভস ইউ ফুলফিলমেন্ট? না, মোস্ট অফকোর্স লাইকলি না। তুমি রিজনেবল মানুষ যদি হও তাহলে আসবে না, তুমি যদি আবার 2 নম্বর মানুষ হও তাইলে আসতে পারে, আরে ছাত্রের বোকা বানাই দিছে আর কি। বাট ব্যাক অফ ইউর মাইন্ড ওটুক আছে যে হ্যাভ ইউ ডান ইট দ্য রাইট ওয়ে আর নট আর কি। সেম ভাবে হচ্ছে তুমি যখন এটা ওর কাছ থেকে দেখছো, জানাটা কঠিন কিছু না, দোস্ত কি করছে, এটা করছে এটা করছে, ঠিক আছে তোর কাছ থেকে আমি আইডিয়া নিলাম, বুঝলাম, এবার আমি আমার মতো করে করি। That gives you a different fulfillment, has a connection with the output. Once you have a connection with the output and you are reasonable confident, 100% না হইলেও 70-80% জিনিস confident that why this is done that way আর কি। এই হোয়াইটা তুমি যদি জানো তাহলে ইটস গুড এনাফ। 100% আসলে মেজার করাটা খুবই ডিফিকাল্ট, কারণ এক একটা সিচুয়েশন, কন্ডিশন বা একটা প্রজেক্ট টাস্ক এক এক রকম, রাইট? তুমি সব কিন্তু একটা সিঙ্গেল ফ্রেমে ফালাইতে পারবা না। হয়তো তুমি ক্রিয়েটিভ কিছু করতেছো, আবার হয়তো তুমি টেনে টুনে কিছু একটা করে দিচ্ছ, তোমার একটা ডিস্টেন্স ফ্রেন্ড কিছু একটা বলছে, তুমি এটাকে টেনে টুনে তারা জাস্ট দেওয়ার জন্য দিয়ে দিচ্ছ। আরেকটা হচ্ছে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড এটা বলতেছে, তুমি বেস্ট প্রোডাক্টটা তাকে একটা ছবি বানায় দিতে চাও যেটাতে আসলেই ওর
পার্সোনালিটি থাকবে, ওর ভালো লাগা থাকবে, এবং সেই অনুসারে তুমি একটা ছবি বানাই দিতে। আচ্ছা, সো যখন তুমি ঠিক মতো করে ওর সম্পর্কে চিন্তা করবা, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ধরো তুমি ক্যানভা এআই দিয়ে বা কিছু একটা দিয়ে বানাইলা, আর অনেকভাবে বানানো যায়, বানাইয়া তুমি যখন রিফ্লেকশন পাবা, ইট গিভস ইউ ফুলফিলমেন্ট, অ্যান্ড দ্যাট ফুলফিলমেন্ট উইল অ্যারাইভ বিকজ ইউ মেড ইট হ্যাপেন থ্রু ইউর এফর্ট। আবার তুমি যদি বলছো আচ্ছা আমার ফ্রেন্ড আছে, এই হচ্ছে তার প্রোফাইল, তুমি এটা ছবি বানাই দাও, তুমি এটা দেখলা, তাকে পাঠাই দিলা, তাহলে দিস টু হ্যাজ সাম ডিফারেন্স। এটা 100% মেজারেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, মানে বাইনারি 0 1 না, দেয়ার আর সাম গ্রে এরিয়াস, বাট মোস্ট অফ দ্য টাইমে তুমি যদি থাকো তাইলেই হইলো। তো ইউ ডোন্ট হ্যাভ টু বি অন দ্য রাইট সাইড ইন 100% অফ দ্য টাইম, রাইট? মেজরিটি টাইমে তুমি যদি থাকো, দ্যাটস গুড এনাফ আর কি। আমার সালাম। সানজিদ ভাইয়ের কাছে, আপনার কাছে একটা কোশ্চেন ছিল, দুইজনের কাছে দুইটা। আর সো সাজিদ ভাইকে আগে করে সানজিদ ফেলো ভাইয়েরটা আর একটু কি। আগে বলি। হ্যাঁ, হুম। আমার একটু সরসা নিয়ে একটু একটা কোশ্চেন ছিল। উনি যখন সরসাটা স্টার্ট করেন, মানে ওয়ার্ক ম্যানেজমেন্টের সময় উনি কিভাবে সেটা করেছিলেন এটার জন্য, যখন দেখা যাচ্ছে একটা স্টার্ট আপ অথবা কোনো একটা প্রতিষ্ঠান যখন স্টার্ট করা হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চাইলে একটা এক্সপার্ট টিম সবসময় প্রথম দিকে পাই না। দেখা যাচ্ছে যে একটু আনএক্সপিরিয়েন্স এন্ড হলো নতুনদের নিয়ে শুরু করতে হয়। সো দেখা যাচ্ছে যে তারা সেভাবে পারফেক্টলি কাজগুলো করতে পারে না, অনেক সময় ডিফিকাল্টিজ আসে। বা আমি যেভাবে চাচ্ছি, মানে যদি আমি সঞ্জিত ভাইয়ের কথা বলি, উনি সিইও হিসেবে যেভাবে চাচ্ছে হয়তো সেভাবে কাজগুলোকে পাচ্ছে না। So এই টাইমটাতে, মানে যখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এটা একটা মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, বা আমি আসলে সঠিক ট্র্যাকে যাইতে পারতেছি না, তো ওই টাইমটাতে যেহেতু এখন উনি অনেক সাকসেসফুল হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন ধরে সরসার এটা ফলো করতেছি। তো উনি ওই টাইমটাতে কিভাবে রিকভারি করে একটা এক্সপার্ট টিম করতে পারছে, এটা আমি ওনার কাছ থেকে একটু জানতে চাই। আমি চর্চা স্টার্ট করছিলাম যখন, তখন আমি ছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে রুবাব। ও হচ্ছে আইসিপিসি তে হচ্ছে ব্রোঞ্জ মেডেলিস্ট, তো ও একটা এক্সট্রিমলি ভালো প্রোগ্রামার। আর আমার প্রোগ্রামিং জার্নিটা কিন্তু চর্চা বানানোর সাথে সাথেই হয়েছে। মানে আমি কিন্তু আমি প্রবলেম সলভিং করতাম টুকটাক, আমি হয়তো বেসিক প্রোগ্রামিং জানতাম, কিন্তু আমি কিন্তু ডেভেলপমেন্টের কিছুই জানতাম না। তো এটা আসলে আহ, করতে করতেই প্রোগ্রামিংটা শেখা হয়েছে। আর আহ, তো হচ্ছে যেহেতু আমরা দুইজনই প্রোগ্রামিং আগে পারতাম বা ডেভেলপমেন্ট করতাম, এই জন্য আহ, আমাদের খুব একটা প্যারা হয় নাই, আর আমাদের টিমেরও দরকার হয় নাই। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং আমরা দুইজনই করছি অ্যাটলিস্ট স্টার্টে। এরপরে আমরা যখন নতুন কাউকে টিমে নিয়ে আসছি, তখন আমরা বেসিকলি কয়েকটা জিনিসই দেখছি। একটা হচ্ছে যে সে কতটা এক্সপিরিয়েন্স বলতে সে কতটা আসলে এক্সেপশনাল তার ক্রাফটে। মানে সে যে জিনিসটা, আমাদের যে জিনিসটার জন্য তাকে দরকার, সে কি সেই জিনিসটা করতে পারে কিনা, সে কি কেপেবল এনাফ কিনা, সেটা আমরা দেখি। আর আমরা আসলে সবসময় ট্রাই করি হইতেছে গ্রাজুয়েটস এর থেকে যারা অলরেডি পড়াশোনা করতেছে কিন্তু ফ্লেক্সিবল, এই ধরনের হায়ার গুলো করার চেষ্টা করি। এবং আহ, আমাদের টিমে আমাদের টিমটা এইভাবে ডিজাইন করা যাতে হইতেছে কেউ যদি আসলে জিনিসটা করতে পারে বা তার লার্নিং অ্যাবিলিটিটা যদি থাকে, সে যদি শেখার আগ্রহ থাকে, সে আমাদের টিমে জয়েন করলে এটা টিমের স্প্রিন্টে হয়ে যায় যে আমাদের যেভাবে আমরা কাজ করি, যেভাবে প্রোডাক্টের প্রতি ওনারশিপ বিল্ড হয়, সে অটোমেটিকই এটা চলে আসে। তারপরে আরেকটা যদি কোয়েশ্চেন তোমার ছিল যে কিভাবে স্যাটিসফ্যাকশন, যে আমি একটা জিনিস চাইতেছি কিন্তু দেখা যাইতেছে যে আমার টিম মেটসরা সেই স্যাটিসফ্যাকশন পর্যন্ত যাইতে পারতেছে না, তখন কিভাবে হ্যান্ডেল করি? তখন বেসিক্যালি আমাদের একটা ফিডব্যাক লুপ চলে। আমাদের যখন একটা প্রোডাক্ট শিপ হয়, প্রোডাক্ট শিপ হওয়ার আগে আমাদের 2-3 দিনের একটা ইন্টারনাল টেস্টিং এ বা স্টেজিং স্টেজে দিয়ে সেটা হচ্ছে একটা ফিডব্যাক লুপে চালানো হয়। যেটা যেটা মাইনর ইস্যুস থাকে সেটা ফিডব্যাক জানানো হয়। তো সেটা তারপরে সেভাবে ইমপ্রুভ করে। আর যেহেতু আমরা হায়ার করার সময় লার্নিং মাইন্ডসেট নিয়ে হায়ার করি, যে হইতেছে শর্ট টার্ম গোলের জন্য সেটেল করবে না, তো লং টার্ম গোলের জন্য যখন যেহেতু সেটেল করতেই হবে তাকে, তো সে ইনিশিয়ালি প্রোডাক্ট বানানোর সময় এই জিনিসগুলো মাথায় রাখে যে ছোট মানে কোনো মতে জোড়াতালি দিয়ে একটা জিনিস বানায় দিলে হবে না, সেটা ইন্টারনাল টেস্টও সাস্টেন করবে না, আর ইউজার ফিডব্যাকও এটা আসলে চলবে না, কারণ আমরা যেই আসলে স্কেলে কাজ করি। তো আলটিমেটলি আমাদের, তোমার কোশ্চেনটা যদি অ্যান্সার করতে হয় এক লাইনে, সেটা হচ্ছে একটা ফিডব্যাক লুপ চলে, ওই ফিডব্যাক লুপে প্রোডাক্টটা পলিশ হয়।
একজন ক্লাস 7 থেকে টেকনোলজি শোয়েব সম্ভবত নাম, সেটা চ্যাট বক্সে একটা মেসেজ দিল যে সে ক্লাস 7 থেকে টেকনোলজির ব্যাপারে সে অনেক বেশি এক্সাইটেড ছিল, জিনিসগুলোকে হচ্ছে সে এক্সপ্লোর করছে, যেমন ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি এবং অ্যাপ ডেভেলপমেন্ট ফ্লাটার দিয়ে করতেছে। এখন এটা করতে গিয়ে সে এত বেশি ইনভলভ হয়ে গেছে যে ইন্টারমিডিয়েটে ফেল করে বসছে আর কি। সো এই জিনিসটা একটা ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তার কাছে তৈরি করছে। এখন সে পড়াশোনার দিকে কামব্যাক করবে নাকি হচ্ছে টেকনোলজিতে এক্সপ্লোর করবে, এই সিদ্ধান্ত নিতে পারতেছে না আর কি। তো এই বিষয়ে যদি তুমি কিছু বলো আর কি সঞ্জিত ভাই। আহ, ভাই, এট দ্য ফার্স্ট প্লেস একাডেমিক লাইফটা একদম ছেড়ে দিয়ে মনে হয় কিছু করা ঠিক হবে না, কখনোই। এটা মনে হয় প্রথম দিকেই সিদ্ধান্তটা অন্যভাবেও নেওয়া যাইতো। তো এখন যেহেতু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভাই, আসলে আমাদের সিচুয়েশনটা আরেকটু অ্যাসেস করা দরকার যে টেকনোলজিতে আসলে কত দূর আগানো গেছে। যদি খুব ভালো আগানো আগায় থাকে তাহলে এটাতে থাকতে পারে, বাট আমি স্টিল রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট ইন্টারে পর্যন্ত অবশ্যই যাওয়া উচিত। ইন্টার তো পাস করতেই হবে ভাই, আমার মনে হয় এটা কোনোভাবেই নেগোসিয়েবল হওয়ার কথা না আর কি। শুধু ইন্টারমিডিয়েট না, একটা অবশ্যই হায়ার পার্সনকে স্টাডিজ, জি ভাই। মানে অ্যাটলিস্ট আন্ডার গ্রেডটা পর্যন্ত যাওয়া 100%, উচিত। কারণ হচ্ছে দুইটা কারণে আর কি, এমন না যে জাস্ট ডিগ্রি ইটসেলফ ইম্পর্টেন্ট, ডিগ্রির কিছু ভ্যালু আছে কিছু ভ্যালু নাই, বা কিছু ডিগ্রির কিছু কম ভ্যালু আছে, বিষয়টা এরকম না। ডিগ্রি গিভস ইউ, এই যে তুমি যখন এখন যেই জায়গাটায় পড়ছো এই জায়গা থেকে ডিগ্রি ছাড়া লাইফে ভালো করাটা মানে 100 টাইমস হার্ডার, মানে মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে। থিওরিটিক্যালি শুনলে আমরা শুনি কোথায় বিলিয়নে একজন, সে ওই মার্ক জুকারবার্গ পড়াশোনা ছেড়ে দিছে, বিলিয়ন, এটা মিলিয়নেও না, না লাখেও না, শতেও না, হাজারেও না আর কি। সো এক্স্যাক্টলি তুমি পারবা না সেটা বলাটা আসলে প্রবাবিলিস্টিক ভাবে রিকমেন্ড করি না, মানে জেনারেল ভাবে। তুমি যদি একদম সুপার এক্সেপশনাল পার্সন হয়েই যাইতা, বাস্তবতার আছে, তাইলে কিন্তু তুমি এটা নিয়ে বসেও থাকতা না, এটা নিয়ে প্রশ্নও করতা না। তার মানে এটা তোমার ভিতরে কিছুটা প্রবলেম কিন্তু তৈরি করতেছে। সো তার মানে বিষয়টা হচ্ছে তোমার ট্রেডিশনাল পার্টটা কারণ রেজাল্ট একটু কম ভালো হোক সেটা কোনো সমস্যা নেই, তুমি ফেল করতে পারবা না। ফেল না করার জন্য কি করতে হয়, একটা মানুষকে হচ্ছে জাস্ট হয়তো পরীক্ষার প্রি টেস্টের আগে, টেস্টের আগে ওই 1 মাস 2 মাস যদি ঠিকমতো করে পড়ে, কালেক্ট করে বিভিন্ন জায়গাতে করে, সে হয়তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়াটা ইম্পসিবল, কিন্তু ফেল করবে না আর কি। ফেল করাটা কিন্তু অনেক টাফ। তার মানে তোমাকে অনেক কিছু ইগনোর করে, অথবা এত বেশি যদি ইগনোর করতে তাহলে ওই লাইনে কিন্তু তুমি আরো অনেক রিজনেবল অনেক কিছু করে ফেলতে পারতা। যে ঠিক আছে, আমি ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েটে এত বেশি সময় দিছি, আমার 10টা অ্যাপ আছে, এটার মধ্যে ওই জায়গাটা সুবিধা হয়ে গেছে, বা আমি 5 জনের জন্য অ্যাপ বানাই দিছি, আই অলরেডি হ্যাভ এ বিজনেস অর ইকোসিস্টেম, তাইলেও একটা সান্ত্বনা থাকতো আর কি। আনফর্চুনেট যেহেতু তৈরি হয় নাই, সেক্ষেত্রে তোমার জন্য স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে আগে একটু অ্যালাইন করো। তোমার মোস্ট প্রবাবলি সিস্টেম লস বেশি হচ্ছে। সিস্টেম লস মানে কি, তুমি কিছু সময় হয়তো এই লার্নিংয়ে স্পেন্ড করো, কিন্তু 100% ফোকাস দিয়ে সেটাও করতেছো না। আবার ওটাকে ইউটিলাইজ, মানে ওটা মনের ভিতরে থাকে, আমাদের ব্রেনে থাকে যে আমি ওটা করতেছি, ওটাকে 100% ইউটিলাইজ হয় না, আবার এটা পড়াশোনার ক্ষেত্রে হয় না। সো ইউ নিড টু ডু এ সেলফ অ্যাসেসমেন্ট। ট্রুলি আজকে সারাদিনে আমি কত ঘন্টা এই টেকনোলজি শেখার জন্য বসছি এবং সময় দিছি, কাজ করছি, বা কোড করছি, বা আউটপুট জেনারেট করছি, বা এইটাকে একটা সার্ভিস হিসেবে তৈরি করছি। মোস্ট লাইকলি তোমার কথা শুনে মনে হচ্ছে সেটা হয়তো 1-2 ঘন্টা হইলেও হইতে পারে, আবার জিরো হইতে পারে। তার মানে তুমি এগুলো এক্সপ্লোর করতেছো, এইটাকে তোমার মাথার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে তুমি আসলে টাইম ওয়েস্ট করতেছো, হুইচ ইজ ডাবল ব্যাড আর কি। কারণ ওইটা হচ্ছে না, এটা হচ্ছে না। সো এটাকে স্টপ করাইতে হবে, ফোকাস দাও। তুমি যদি সে সামনে পরীক্ষা দিতে চাও 26 সালে, সেটার জন্য জান প্রাণ দিয়ে বসো। বসে তোমার আগের নলেজ যতটুকু আছে সেটা কিন্তু ফেলনা যাবে না। এই টেকনোলজিগুলো ধরো, এই যে ধরো তোমার সাইবার সিকিউরিটি করো, ইভেন ফ্লাটার করো, বা ক্রিপ্টো করো, এই টেকনোলজির হয়তো কিছু চেঞ্জ হইলেও কোর জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না। তুমি আবার ভার্সিটিতে ঢুকে পড়াশোনার পাশাপাশি এগুলাকে ধরে ফেলো আর কি। আচ্ছা, আমরা ফটাফট কয়েকটা প্রশ্ন নিয়ে ফেলি। একটা প্রশ্ন আমাদের অনেকক্ষণ ধরে রিফাত ভাই করতেছে যে সাইবার সিকিউরিটি রিলেটেড শীঘ্রই আগ্রহী আর কি। ধরো মোস্ট লাইকলি আমি ওটা ডেফিনেটলি আমি এটার এক্সপার্ট না, হালকা কিছু আইডিয়া আছে। ফাইট্রনের ইউটিউব চ্যানেলে আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট মাহমুদ হাসান, মানে সে AWS এ হচ্ছে, মানে অ্যামাজনে হচ্ছে খুব ভালো একটা পজিশনে সাইবার সিকিউরিটি হিসেবে কাজ করতে, 14-15 বছরের এক্সপিরিয়েন্স, পিএইচডিও করছে সম্ভবত এই লাইনে। সো তার একটা কেরিয়ার, একটা গাইডলাইন আছে। তুমি Fightron.io ইউটিউবে সার্চ দিয়ে গেলে তুমি এটা ডিটেল পেয়ে যাবে, এবং সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট সেটা বলছে আর কি। তো আমরা এইবার হচ্ছে প্রশ্ন, আমরা আমরা সময় পার হয়ে গেছে।
যদিও তোমার তো অফিসে আছে, বাসায় যাওয়ার সঞ্জিত ভাই, আমরা কি আর 2-1টা প্রশ্ন নিব নাকি? প্লিজ ভাই, প্লিজ ভাই। আচ্ছা, সর্বোচ্চ 3টের প্রশ্ন যারা হ্যান্ড রেজ করেছে 3জনকে নিয়ে আমাদের আজকে আলোচনা শেষ। এর মধ্যে প্রথম আছে ইউসুফ খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলে ফেলো ইউসুফ। ভাইয়া আমার প্রশ্নটা একদম মনে করেন যে অন্যরকম, বাট পার্সোনাল সমস্যাই। ওই যে হলো, আমি এইচএসসি কমপ্লিট করেছি 2024-এ, প্রায় এদিকে 3 বছর গ্যাপ। এখন যদি আমি প্রাইভেটের দিকে যদি সিএসসি নিয়ে পড়তে চাই, তাহলে তো পড়তে পারবো নাকি? অবশ্যই পারবা। আর হলো, আমার ওয়েব ডেভেলপমেন্টের দিকে ইন্টারেস্ট ছিল, বর্তমান আছেও, কিন্তু আমি একদম ফ্লো কন্ট্রোল হারা, যাকে বলে একদম আউট ইয়ের বাহিরে, প্র্যাকটিস নাই, কিছু নাই। এভাবে কিভাবে আমি নিজেকে কন্ট্রোল করবো? ফার্স্ট সমস্যাটা সলভ করো, যেহেতু তুমি হচ্ছে আবার পড়াশোনা ব্যাক করতে চাচ্ছ, জি আগে জি, একটু বলুন। ভার্সিটিতে ভর্তি হও। একটা সেমিস্টার ভর্তি হইলে দেখবা, করার পরে তুমি হচ্ছে আশেপাশে দেখো কেউ কিছু করতেছে কিনা, সেটা করতে পারো। ইউটিউবে দিয়ে সার্চ দিতে পারো, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে একটা রোডম্যাপ তৈরি করে ফেলতে পারো, একটু এক্সপ্লোর করো। এরপরে যদি তোমার কাছে মনে হয় যে এটা ভালো, আমি আরো এক্সপ্লোর করতে চাই, একদম অর্গানাইজড অনেক সার্ভিস কোর্স অনেক জায়গায় পাওয়া যায়, ফ্রিও আছে, পেইডও আছে, সেগুলো পরে যেতে পারবা। ধাপে ধাপে সলভ করো, একবারে অনেকগুলো প্রবলেম সলভ করো না। ফার্স্ট যেহেতু তুমি একটা গ্যাপ পড়ে গেছে, ভার্সিটিতে ব্যাক করার কাজটাতে 100% ফোকাস দাও, এইটাকে সলভ করো, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট বা ওটার দিকে ফোকাস দিও আর কি। আচ্ছা, আমরা নাজমুল ভাইয়ের কাছে চলে যাই। সালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলে ফেলো নাজমুল। ভাইয়া অ্যাকচুয়ালি আর কি আমার প্রবলেমটা হচ্ছে যে ডিএসএ কোশ্চেন সলিউশন রিলেটেড। আর কি আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়তেছি, মেইন ডেটা স্ট্রাকচার যেগুলো ওগুলো মোটামুটি কভার হয়েছে, কিন্তু লিড করেছে ভাই এক্স্যাক্টলি প্রবলেম সলভ করতে পারতেছি না। ইজি লেভেল প্রবলেম লাইক আমি 30 মিনিট 40 মিনিট থিঙ্ক করি, প্রবলেম কি চাইছে ইনপুট বুঝি, ইনপুটটা নিতেও পারি, আউটপুট কিভাবে বের করতে হবে ওটাও বুঝি, কিন্তু মাঝখানে লজিক গুলা ভাই সবগুলা কেমন জানি মিলতেছে না। তারপর 40 মিনিট পর যখন আর কি আমি সলভ দেখি বা এআই রে একটু জিজ্ঞেস করি, তখন আর কি মনে হয় যে আর মনে হয় 10-15 মিনিট ভাবলেই মনে হয় হয়তো সলিউশনটা হয়ে যেত। তো ভাই এখন পর্যন্ত একটা প্রবলেম আর কি আমি প্রপার 100% সলভ করতে পারি না, হয়তো 60% 70% সলভ করি, তারপর আর কি আর পারি না। তো ভাই এখন আমি প্রবলেম সলভিং এ পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছে এই টোটাল 2 মাসের জার্নিতে। আচ্ছা, ঠিক আছে। সো তোমার কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল আর কি। সো প্রাথমিকভাবে হচ্ছে মানে তুমি সলিউশনে বেশি ফোকাস করতেছো, প্রবলেম সলভিং এর ফার্স্ট যেই জিনিসটা, সেটা কিছু আসলে প্রবলেম সব সলিউশন করাটা আসলে মেইন টার্গেট না আর কি। ইয়েস, এটা একটা প্যারামিটার, কিন্তু মেইন প্যারামিটারটা হচ্ছে তুমি একটা প্রবলেম নিয়ে কতভাবে চিন্তা করতেছো এবং চিন্তা করতে পারতেছো কিনা, চিন্তার ডাইমেনশন বাড়তেছে কিনা। অনেক ক্ষেত্রে তুমি হয়তো ডাটা স্ট্রাকচারটা রাইট নিছো, হয়তো অ্যালগোরিদমিক থিঙ্কিং করো নাই। প্রত্যেকটা প্রবলেমেরই হচ্ছে তোমার কাছে একটা ডাইমেনশন খোঁজে, যেই ডাইমেনশনটা তুমি বাই ডিফল্ট গিয়েই অ্যান্সার দিয়ে দিতে পারবা না। মানে প্রত্যেকটা প্রবলেম চাই যে তুমি একটা লেভেল নিজেকে কোনো একটা অ্যাঙ্গেলে আপগ্রেড করবা। এখন ওই জায়গায় খুঁজতে না গিয়ে তুমি অন্য জায়গায় খুঁজতে পারো। তো এটা বুঝার অনেকগুলো সিস্টেমের মধ্যে কিছু টেকনিক ইউজ করে, সেটা আস্তে আস্তে লোকজন বুঝে যে আচ্ছা এইটা কি টাইপের, কোন ডোমেনের প্রবলেম, এটা কি ধরো ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম নাকি এটার প্রবলেম, আচ্ছা এটা কি এই ডোমেনের প্রবলেম না সেই ডোমেনের প্রবলেম। সো ইউ আর ফোকাসিং মোর ইনটু দ্য সলিউশন আদার দেন লার্নিং বাই মানে গোয়িং থ্রু দিস প্রবলেম। তো তোমার এই পার্সপেক্টিভটা যদি আমি চেঞ্জ করো, ওই একটা প্রবলেম পাইছি, এটা নিয়ে আমি করব আমার, তোমার এখন যতটুকু টাইম তুমি বুঝছো যে আছে, এটাকে তুমি 3 গুণ করে দাও, যে আমি সলিউশন দিতে পারি না পারি, এই 3 গুণ সময় আমি প্রবলেমটা নিয়ে বসবো। এবং ওই আপসলভিং করা বা সলিউশন দেখার আগে আমি এই একটা চেকলিস্ট তুমি আস্তে আস্তে তৈরি করবা। তৈরি করার পরে আলটিমেটলি যখন তুমি সলিউশনটা পাবা, তখন তুমি দেখতেছো তোমার মিসিং লিঙ্কটা কি। সো তোমার চেকলিস্টের মধ্যে তুমি আরো 2টা পয়েন্ট অ্যাড করবা, যে আচ্ছা এইটা আমি চিন্তা করি না, এটা চিন্তা করি নাই। তো এটা গেল। পরেরটা তো তুমি সেম কাজ করলা, এটা ডাবল, সময়টা 3 গুণ করে ফেলো। এবং শেষ পর্যন্ত যদি না পারো, সলিউশন দেখো, এটা খারাপ কিছু না, কিন্তু আলটিমেটলি তুমি শিখতেছো করে তোমার চেকলিস্টটা বাড়াও। আস্তে আস্তে এরকম চেকলিস্টটা বাড়তে 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 হয়তো এরকম 50, 60, 100টা একটা চেকলিস্ট হবে। তখন তোমাকে কিন্তু একটা রোবাস্ট করবে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি হতে পারে। সেকেন্ড স্ট্র্যাটেজি, এটা আমি অনেক প্রবলেম সলভারকে দেখছি, তুমি যখন একটা প্ল্যাটফর্মের সুবিধা করতে পারো না, 1 মাস 2 মাস করার পরে সুইচ দ্য প্ল্যাটফর্ম, মেবি ইউ ক্যান গো টু দ্য কোড শেপ, মানে গিয়ে সেখানে কিছু করার চেষ্টা করো, তারপরে আবার লিড করে তুমি আসো আর কি। সো এটাও ছেলেপেলেদেরকে দেখছি, আরো অন্যান্য অনেক কিছু করে। সো আমি এই 2টাই বলবো আর কি। এই বিষয়ে সঞ্জিত কিছু অ্যাড করতে চাও কিনা আর কি? না ভাই, পারফেক্ট অ্যান্সার আপনার ভাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আজকের দিনের লাস্ট প্রশ্নের আগেরটা সুমন ভাইয়ের কাছে যাই। সুমন মিয়া।
আমি হচ্ছে আপনার প্রোগ্রামিং হিরোর লেভেল 1 এর 10 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো এরপরে কোর্স শেষ করার পরে জব করছি। তারপর এই চর্চা তো আমি ইন্টারভিউ ডাক পেয়েছিলাম ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, তো দূর হওয়ার কারণে যাই নাই আর হায়ার কি ও যাই নাই না হায়ার চর্চাতে। করে নাই কোনটা? না না, আমি যাই নাই। আমার আহ, ইনশাল্লাহ ও আমার আচ্ছা, কনফিডেন্স ছিল আর কি, ওনারা যদি নেক্সট কোশ্চেন করবে ইনশাল্লাহ পারবো। এরপরে নেক্সট লেভেল ইনশাআল্লাহ। থেকে ইনশাল্লাহ। আর ওকে, প্রোগ্রামিং হিরোর কথা কি বলবো, আলহামদুলিল্লাহ আমার একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য খুবই তুমি নিয়ামত স্বরূপ প্রশ্নটা আমি চলে বলবো। যাও, আল্লাহ ভরসা না। আচ্ছা এবার অনেক আচ্ছা, ঠিক কিছু আছে আছে। দেখবা না, তুমি প্রশ্ন প্রশ্নটা আছে চলে যাও। তিনটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটি আমার 22 ব্যাচ ছিল, এইচইসি 22 ছিল তো, 21 ছিল তো। আমি 3টা সেমিস্টার কমপ্লিট করছিলাম 6 মান্থে আমার ইউনিভার্সিটি লাইফে। দেন আমি প্রোগ্রামিং জয়েন করি, কোনো একটা কারণে আমি ইউনিভার্সিটি ড্রপ দিয়ে দিই। হ্যাঁ, এখন একটা কোম্পানি জব করতেছি, মোটামুটি অ্যারাউন্ড 25 থেকে 30 জব, মানে স্যালারি পাচ্ছি। এখন আমার দিল বলতেছে যে পড়াশোনা করবি কি, এতে স্যালারি তো পাইতেছিস, সেক্ষেত্রে কি পড়াশোনা আবার স্টার্ট করা উচিত কি উচিত না? এক নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে মানে এখন জব ফিল্ডে যাইতেছি, মানে সবাই দেখতেছি এআই প্রচুর ব্যবহার করতেছে। তো আমি তো কোর জিনিসগুলো খুব ভালো শিখে আসছি, আমার কনফিডেন্স পারতেছি, আমি করতে পারতেছি। বাট কম্পিটিশনে পারতেছি না, যে দেখতেছি যে ও সার্ভিসের রেটিং বুঝতেছে না, বাট ও এআই করে ফেলতেছে। তো কোম্পানি তার রেকগনিশন বেশি আসতেছে। সেক্ষেত্রে আমার কি করা উচিত, কোন জিনিসটাতে ফোকাস করা উচিত? দুইটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন পরে ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় যে ধরো মানে দুই তিনটা জিনিস মিলে মানুষের লাইফ হয় আর কি। টাকা একটা এলিমেন্ট, যাদের রিজনেবল টাকা নেই তারা বুঝে টাকার মর্মটা কি। আলহামদুলিল্লাহ তুমি একটা স্টার্টিং এর স্যালারি পাচ্ছ, এটা একটা ভ্যালু তো ডেফিনেটলি আছে, এবং তুমি তোমার এবিলিটি সামর্থ্য দিয়ে অর্জন করতেছো, দ্যাটস গ্রেট। কিন্তু একটা মানুষ একটা হোলিস্টিক নেচার আর কি, বুঝছো? মানে টাকা পয়সা রিজনেবল থাকতে হবে, ফ্যামিলি রিজনেবল থাকতে হবে, আশেপাশের একটা ফুলফিলমেন্টও থাকতে হবে আর কি। সো ডিগ্রি গিভস সাম সর্ট অফ ফুলফিলমেন্ট। সো এই মুহূর্তে তোমার কাছে হয়তো মানে যখন যেটা আমাদের ইমিডিয়েটলি একটা ল্যাকিংস থাকে, ওটা পেয়ে গেলে একটা ফুলফিলমেন্ট কাজ করে, হুইচ ইজ গুড অ্যান্ড ব্যাড। সো তোমার ক্ষেত্রে হচ্ছে ব্যাড অ্যাঙ্গেল আছে, যে আমি একটা স্যালারি পাচ্ছি, চাকরি পাচ্ছি, আমার বন্ধুরা চাকরি পায় না, এটা একটা ওভার ফুলফিলমেন্ট আছে। কিন্তু 2 4 দিন 5 দিন পরে তোমার বন্ধুরা কাছের ছেলেপেলে যখন পাশ করে ফেলবে, তখন কিন্তু একটা ল্যাকিংস তোমার মনের ভিতরে ঢুকবে। আর ও তো গ্রাজুয়েট করছে, আমি গ্রাজুয়েট করি নাই, নিজের ভিতরেই একটা ল্যাকিংস কাজ করবে। আবার অনেক কিছু লাইফে চেঞ্জ হইতে পারে। কখনো তোমার মনে হইতে পারে যে আমি হয়তো ওই টপিকে একটা মাস্টার্স করব, বা ওই মনে হইতে পারে ওই রকম কিছু একটা করব, বা আমি বিদেশ যাব, যেটা এখন তোমার মনের মধ্যেই নাই। বিদেশ যাওয়ার জন্য তো ডিগ্রি অনেক ক্ষেত্রে দরকার পড়ে আর কি। সো ইউ আর ইন দ্য আর্লি স্টেজ অফ ইউর লাইফ। লাইফে এখন আরো নেক্সট মানে আল্লাহ কতদিন হয়তো রাখছে জানি না, ধরলাম আরো 50 60 বছর বাঁচলে অনেক কিছু চেঞ্জ হইতে পারে। তো একটা রিজনেবল ডিগ্রি নিয়ে ফেলাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলে এখনো সোসাইটির ক্ষেত্রে আমরা মনে করি, এবং আমি সেভাবে রিকমেন্ড করি। তোমার রেজাল্ট খারাপ হোক, দরকার হলে তুমি সাবজেক্টও চেঞ্জ করতে পারো, আই ডোন্ট কেয়ার, বাট তুমি একটা পাশ করে একটা গ্রাজুয়েশন নিছো, এটা একটা কালচারাল সোসাইটি ইন্টারনাল ফুলফিলমেন্ট। বিয়ে শাদী করতে গেলেও দেখা গেছে যে ছেলে ইন্টারমিডিয়েট পাস, তোমার অনেকে রিজেক্ট করে দেবে আর কি। সো মানে এটাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করি। আর এআই তোমার হচ্ছে তোমার শুধু ফার্স্ট ইয়ারের জন্য ইউজ আস্তে আস্তে করা উচিত, না বুঝে ইউজ করা উচিত না, বাট তোমার লার্নিং এর ক্ষেত্রে 100 ইউজ করা উচিত। যে কোনো টপিক আসছে, কিছু একটা আসছে, বা এই জিনিসটা আমি জানি না, অথবা এটা কোনো কারণে এটা সমস্যা হয়েছে, সেটা তুমি এআই থেকে জানতে পারো। সো এআই এমন একটা জিনিস যে ইটস নট গোয়িং ব্যাকওয়ার্ড। টেকনোলজি এমন কোনো কারণ হবে না যে কালকে থেকে এআই নিষিদ্ধ হয়ে যাবে। হয়তো এর বিজনেস খারাপ হবে, ওর বিজনেস খারাপ হবে, 2 4টা দেউলিয়া হয়ে যাবে, কিন্তু একটা দুইটা তিনটা চারটা কিন্তু টিকেই থাকবে। সো ইটস নট গোয়িং ব্যাকওয়ার্ড, ইউজ ইট ইন দ্য রাইটফুলি। এবং আস্তে দেরি হচ্ছে তোমার লার্নিংয়ে 100% ইউজ করা দরকার। যে জিনিসগুলো তুমি জেনে ফেলছো, ধরো হচ্ছে এই জায়গাটায় একটা সিম্পল ফর্ম বানাইতে হবে, তুমি একবার দুইবার নিজে করে ফেলছো, জানো জিনিসটা কি, ধরো রিয়াক্ট হুক ফর্ম দিয়ে বা কিছু একটা দিয়ে তুমি বানাইছো। এখন ফার্দার একবার দুইবার জেনে তুমি যদি কনফিডেন্ট, তারপর এটাকে তুমি যদি হচ্ছে এআই টুলস দিয়ে ইউজ করো, প্রোডাক্টিভিটি গেইন করো, দিস ইজ টোটালি নিডেড আর কি। এবং গেইন করো, এবং তুমি একটা ওভারঅল টেস্ট করে দেখলা, এক নজর স্ক্রিন থ্রু করে দেখলা, এআই ইদানিংকালে সিকিউরিটি অনেক কনসার্ন আছে, সেগুলো তুমি কিছু একটা করলো, ফর্মের ক্ষেত্রে আরো কিছু সিকিউরিটি কনসার্ন আছে, সেগুলো দেখে ফেললা, দেন ইউ শুড ডু ইট আর কি, ফর দ্য প্রোডাক্টিভিটি আর কি। দেখ আমরা একটু বেশি সময় চলে গেছি, তোমার 3 নম্বর কোশ্চেনটা মাফ করে দাও আজকে। আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শেষ করে ফেলি আর কি। একজন প্রশ্নটা করে মনে ডিলিট করে ফেলছে বা কিছু একটা, যে সঞ্জিত ভাইকে প্রশ্ন করছে যে ধরো সে যদি আজকে একটা চর্চার একটা ক্লোন অ্যাপ বানাই ফেললো আর কি, ঠিক আছে, তাহলে হাউ ডু ইউ রিয়াক্ট টু ইট আর কি। সো আমার কাছে ইন্টারেস্টিং প্রশ্ন লাগছে। যে ধরো আমি চর্চা কপচা একটা বানাই ফেললাম আজকে, ঠিক আছে, একদম তোমার যা আছে, তোমার প্রসেস ফ্লো যা আছে সব করে আমি এখন মার্কেটিং করা শুরু করে দিলাম, যে চর্চার বেটার ভার্সন কপচা
বা হোয়াট এভার ইজ নাম আর কি, ঠিক আছে? অ্যান্ড হাউ ডু ইউ ডিল উইথ ইট আর কি? ভাই এটা তো নতুন না ভাই। চটকার বেটার ভার্সন কপচা মার্কেটে অনেক কিছু আছে ভাই। বাট এগুলা একটারও ট্র্যাকশন কিন্তু খুব একটা ভালো হয় না। মানুষ আসলে অরিজিনালটাই চায়। আর এখানে বিষয় আছে ভাই, বিষয়টা হচ্ছে যে ও যদি কপি কইরা বানায়, হি ইজ নট অ্যাডিং এনিথিং নিউ। এখন যেই যে টেকনোলজি আসবে, যেই যে ইনোভেশন আসবে এডুকেশন সেক্টরে, সেটা আমরা বিলিভ করি যে সেটা আমরাই করব। তো ইউজাররা যখন কোনো কিছু ফ্রেশ চায়, কোনো কিছু যখন নতুন চাবে, সেটা চর্চার কাছ থেকে পাবে। যারা ক্লোন বানাবে তারা নতুন কিছু দিতে পারবে না। জাস্ট যে তারা একটা আইডিয়া ছিল বা একটা অ্যাপ অলরেডি ছিল, সব ইউজার ফ্লো, সব ইউজারের জার্নি সবকিছু কপি করলো, ইভেন ডেটা বেজও সাপোজ স্ক্রেপ করে ফেললো, দিয়ে দিয়ে দিল। কিন্তু নেক্সট কি হবে, নেক্সট কি প্ল্যানস গুলো আছে, সেটা তো সে জানে না ভাই। তো সেগুলো আমরাই দিব, এন্ড ইউজাররা আমাদেরকে চুজ করবে। এখন কারেন্টলিও মার্কেটে এরকমই হচ্ছে, অনেকেই ট্রাই করতেছে, বাট হচ্ছে না। বাট উই অলওয়েজ ওয়েলকাম যে মার্কেটে যদি আরো ভালো অ্যাপ আসে যারা কপি না করে যদি এই প্রবলেমটা ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করে সলভ করতে পারে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে। হুম হুম, মানে আমরা যেমন হচ্ছে ইউটিউবে যাই, ধরো নেটফ্লিক্সের ক্লোন লিখে সার্চ দিলে তুমি হচ্ছে 1,000টা পাবা। কিন্তু 1,000টা কি নেটফ্লিক্স? ডেফিনেটলি না আর কি। সো মেইন ফ্যাক্টর হচ্ছে মানে মানুষ কপি করে, কিন্তু কপি করার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে আর কি। যেমন ইয়েস, টুইটার একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, রেডিটও একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু তাদের নিজস্বতা আছে। এবং এর পাশাপাশি হচ্ছে একটা কন্টিনিউয়াস গেম, এটা কিন্তু একটা স্টপের গেম না যে আচ্ছা আমি করলাম তার মানে ওর ওই পার্সোনালিটি থাকতে হবে, মাইন্ডসেট থাকতে হবে, কোর পিপলের প্রবলেম সলভ করার ইন্টেনশন থাকতে হবে। ইটস নট দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট নোবডি কিনে না। চর্চার চাইতে সিমিলার ক্লোন প্রোডাক্ট বাংলাদেশের রিজনেবল, ধরো এরকম 1,000 ডেভেলপার আছে, তারা ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বানাই ফেলতে পারবে। কোশ্চেন ব্যাংকটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু বানাই ফেলতে পারবে। বাট দ্যাটস নট দ্য অনলি থিং। একটা লিঙ্ক হচ্ছে ওই যারা বানাচ্ছে তাদের কি আসলে এই ডোমেনের সাথে কানেকশন আছে কিনা, প্যাশন আছে কিনা, এই লোকজনের যে কন্টিনিউয়াস নিডগুলো অ্যাসেস করা, এবং এটার ভিতরে যেই পরিমাণ ডেডিকেশন দরকার আর কি। ধরো 4 বছর আস্তে আস্তে একটা মেন্টালিটি তৈরি হয়েছে, একটা মাইন্ডসেট, একটা ফ্লো তৈরি হয়েছে, একটা গ্রুপ অফ পিপল তৈরি হয়েছে। এইটাকে সেম ভাবে যদি কেউ 4 বছর করে তাহলে সে সাকসেসফুল হবে। মোস্ট অফ দ্য পিপল দেখে যে ওকে চর্চা আজকে যেই জায়গাটায় আছে, আমি যদি এটাকে কপি করি তাইলে এটা উঠে যাবে। না, এটা উঠবে না। কারণ হচ্ছে কি, কারণ ইকোসিস্টেমটা নাই, কানেকশন নাই, আস্তে আস্তে এটাকে বিল্ড করার যে জার্নি আছে সেটা নাই। এবং ওরা দে আর লুকিং ফর কুইক মানি, নট সলভিং পিপলস প্রবলেম। সো কুইক মানি খুঁজলে, কুইক মানি তো অনেকভাবেই লোকজন কামাইতে পারে, আবার এগুলো ওইভাবে হারাইও যায় আর কি। আর যারা হচ্ছে মানে সার্ভিস দিবে, ভ্যালু করবে এবং লং টার্মে সার্ভিস দিবে, তার বাই প্রোডাক্ট হিসেবে তারা মানি কামাবে, নাথিং রং অ্যাবাউট ইট আর কি। বিজনেস করা কিন্তু হালাল, রাইট? বিজনেস, তুমি যখন একটা মানুষকে সার্ভিস দিবা, সার্ভিসের জন্য তোমার খরচ যদি 10 টাকা হয়, বা একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা হয়, ধরো তুমি ধান বুনতে উঠাইতে তোমার 100 টাকা খরচ হচ্ছে, তুমি 120 টাকা চার্জ করতেই পারো আর কি। সো এটা হালাল জিনিস, এবং সেক্ষেত্রে তুমি যদি ভালোভাবে করো, এটা দিয়ে তুমি হয়তো মানি কামাইতেও পারবা। কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ মানি, শর্ট অ্যান্ড কুইক মানি যারা দিকে ফোকাস করে, তারা আসলে লং টার্মে সার্ভাইভ করে উঠতে পারে না। এটা যে কোনো কিছুতেই তুমি দেখবা। ইটস নট অ্যাবাউট চর্চা, ইটস অ্যান এভরিহোয়ার আর কি। সো ইউ ইদার গো টু এ ডোমেইন, এমন একটা প্রবলেম যেটাতে তোমার আসলে একটা লং টার্ম সার্ভাইভ করার একটা প্যাশন আছে, এবং এটা ওই সেম ডোমেনও হইতে পারে, এবং তুমি এটা ডিফারেন্টভাবে সলভ করতেই পারো আর কি। আলটিমেটলি চর্চার উদ্দেশ্য এবং তোমার উদ্দেশ্য যদি হয় যে ইউ উইল সার্ভ দোজ স্টুডেন্ট ইন এ বেটার, মোর ইফেক্টিভ ওয়ে, দেন ইউ হ্যাভ এ চান্স টু বি সাকসেসফুল। আর তুমি যদি মনে হয় যে না, এখানে মার্কেট আছে, অনেক টাকা পয়সা আছে, আমি টাকা কামাবো, তাহলে মোস্ট লাইকলি ইউ উইল নট গেট দ্য মানি। ইভেন ইফ ইউ গেট সাম মানি, ইউ উইল গেট আউট ওয়ে আর কি। অনেক পোলাপাইন আছে না, 10 মিনিট স্কুলে 10 টাকায় কোর্স এখনো কিছু বিক্রি করে, 100 টাকায় বিক্রি করে আর কি। সো তারা কি লাইফে কিছু করতে পারছে? মোস্ট লাইকলি কিছু করতে পারে নাই। 10 মিনিট স্কুলকে কি খেয়ে দিতে পারছে? না, সেটাও কিন্তু খেয়ে দিতে পারে নাই। অন্য অনেক কিছু বিষয় আছে আর কি। তো আজকে আমরা শেষ করে ফেললাম। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সঞ্জিত, অফিসে বসে একটা লম্বা সময় আমাদের সাথে না না, থাকার জন্য। ইটস অ্যান অনার এবং ভাই। তোমাদের শুভকামনা থাকলো। এবং একটা অ্যাপ্রিসিয়েট করি, তোমরা যেভাবে হচ্ছে একটা ট্রাজিক মোমেন্ট চর্চার আফটার, যেটাকে তোমরা ওভারকাম করতে পারছো, দ্যাটস শোজ দ্যাট ইউর ডেডিকেশন, প্যাশন অ্যান্ড দ্য স্ট্যামিনা অ্যান্ড কমিটমেন্ট ফর দ্য স্টুডেন্ট আর কি। সো এটা ডেফিনেটলি একটা
রিমার্কেবল জিনিস হয়েছে কামব্যাক করাটা, সেম ভাবে কামব্যাক পুরোপুরি এখনো মোস্ট লাইকলি হয় নাই বলে আমার ধারণা, বাট হয়ে যাবে আর কি। ইউ আর অন দ্য ট্র্যাক মোস্ট লাইকলি আর কি, ইনশাল্লাহ আর কি। থ্যাংক ইনশাআল্লাহ ইউ, ভাই। ভালো থ্যাংক থেকো। ইউ। শুভকামনা। তোমরা যারা আছো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। টেক দ্য অ্যাকশনস, অ্যান্ড ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরি ওয়ান উইল হ্যাভ সামথিং গুড ফর ইয়োর লাইফ। আল্লাহ হাফেজ।